আজকে আমাদের ক্লাস হচ্ছে ট্রান্সফরমেশনের ক্লাস, হ্যাঁ? ও আচ্ছা, পরিচয় একটু দিয়ে নেই যারা নতুন মানে আগে থেকে চিনেন না। আমার নাম হচ্ছে মহিন মিজান। আমি কাজ করি হচ্ছে প্ল্যানিং মিনিস্ট্রির একটা থিঙ্ক ট্যাঙ্কে, এটারে বিআইডিএস বলে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বা বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ। এছাড়া আমার আরেকটা পরিচয় আছে, আমি লেখালেখি করি, অনুবাদ করি। আপনারা হয়তো অনেকেই এর মধ্যে আমার লেখালেখির সাথে পরিচয় আছেন। এর মধ্যে এই P2 এর গ্রুপে অনেক সময় আমার ডেইলি স্টার বা অন্যান্য জায়গার লেখা শেয়ার করা হয়। আপনারা নিশ্চয়ই এর মধ্যে দেখেছেন বা নাম শুনেছেন। তো এটাই আমার পরিচয়। আমরা মূল ক্লাসে চলে যাই। আজকের ক্লাস অনেক বড়। তারপরে হচ্ছে আপনার ট্রান্সফরমেশনে আমরা যেটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ট্রান্সফরমেশন করব। তো কিন্তু ঘটনা হচ্ছে যে আপনার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ট্রান্সফরমেশনে আমরা আজীবন যেটা শিখে আসছি যে প্লাস মাইনাস, এই যে এটা থাকলে এটা হবে, সিন্স থাকলে এটা দিয়ে করতে হয়, এন্ড থাকলে এটা, সো দ্যাট থাকলে এটা, এইরকম নিয়ম কানুন নানা সময়ে নানা রকম ভাবে শিখে শিখে আসছি। আচ্ছা, এখনো অনেক দুই একজন বলতেছেন সাউন্ড অনেক কম হতো। তো আমরা একটু অন্য পদ্ধতিতে আপনাদেরকে ট্রান্সফরমেশন শেখানোর একটু চেষ্টা করব। অন্য পদ্ধতি বলতে মানে হচ্ছে আমরা ধরেন আপনারে মানে কেন সেন্টেন্স এরকম হয় বা ট্রান্সফরমেশন যে আমরা করি কিভাবে করি, কোন জিনিস খেয়াল করি, মানে বেসিক্যালি রুলগুলো কিভাবে তৈরি হয়েছে, মানে রুল কেন আমরা দেই। তারপরে ওই যে প্লাস মাইনাস, মানে আমার নরমালি মানে আমার অ্যাপ্রোচ হচ্ছে যে আমি প্লাস মাইনাস, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এই সেই বক্কসকর এইসব নিয়ে মানে ডিল করি না। কারণ হচ্ছে যে আমার মতে পৃথিবীর সবচেয়ে সোজা নিয়ম হচ্ছে, ধরেন আপনি টু ডট ডট টু দিয়ে কোনো সেন্টেন্স তৈরি করবেন, তাহলে আপনার আমি এটার পক্ষে না যে সাবজেক্ট প্লাস টু প্লাস এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে, আবার এখানে একটা ভার্বের V1 বসবে, এটা দিয়ে সেন্টেন্স তৈরি হবে। হ্যাঁ, তো এখন আমি হচ্ছে যেটার পক্ষে সেটা হইল, আপনি ধরেন এই যে ছোটবেলা থেকে যে ইয়াটা শিখছেন, হ্যাঁ, হি ইজ টু উইক টু ওয়াক, এই যে টু উইক টু ওয়াক শিখছেন না, এই উদাহরণটা মনে রাখেন। এই উদাহরণটা দিয়ে হাজার হাজার উদাহরণ তৈরি করতে পারবেন। মানে এক্সাম্পল দিয়ে আপনি হচ্ছে সেন্টেন্স তৈরি করেন, এটা হচ্ছে যে বেস্ট ওয়ে টু লার্ন এটা। তো আজকের ঘটনাও অনেকটা এরকমই হবে, মানে হচ্ছে যে আমরা এক্সাম্পলের মাধ্যমে অথবা কিভাবে হয় সেটা শিখবো। তো আজকের ক্লাসে এরকমও কন্টেন্ট থাকবে যেটা আপনি আগে পড়ে আসছেন, যেমন ধরেন ফ্রেজ, ফাইনাইট নন ফাইনাইট, এই সেইগুলো আপনারা আগে পড়ছেন। পড়ার পরেও আমি আপনাদেরকে আবার দেখাবো, কারণ হচ্ছে যে আপনি যেন এই পদ্ধতিতে ন্যাচারাল ওয়েতে আপনি ট্রান্সফরমেশনটা করতে পারেন, মানে কি হয় আসলে ট্রান্সফরমেশনে এটা যেন জানতে পারেন। আচ্ছা, এবার আসেন। তো আমরা বেসিক জিনিস আমরা জানি, নরমালি আমরা এবিসিডি থেকে ইংরেজি শুরু করি, এরপরে হচ্ছে এবিসিডি দিয়া মানে এই যে আমরা অ্যালফাবেট দিয়ে শব্দ তৈরি করি। শব্দের পরে কতগুলো শব্দগুচ্ছ একসাথে মিলে ফ্রেজ হয়। ফ্রেজের পরে ফ্রেজের মধ্যে যদি আমি একটা ভার্ব দেই সেটা সেন্টেন্স হয়। আবার সেন্টেন্সের অংশ আরেকটা সেন্টেন্স যদি থাকে তখন সেটার নাম ক্লজ হয়। তো আমরা একটু ধীরে ধীরে গেলেই বুঝতে পারবো। এই যে ছকটা আমি দেখাইলাম না আপনাদেরকে, এটা মানে যে ছবিটা ডায়াগ্রামটা দেখাইলাম, আমরা ওই ডায়াগ্রাম অনুযায়ী আগাবো। যেমন ধরেন এই যে এটা আমরা সবাই জানি, এটা কি ওয়ার্ড নাকি ফ্রেজ? এই ওয়ার্ডটা কার? সবাই আমরা বলি ওয়ার্ড নাকি ফ্রেজ? ওয়ার্ড। এটার নাম ফ্রেজও হয়, কিন্তু ওইটা অন্য বিতর্ক, ওইদিকে আমরা না যাবো না। কিন্তু এটা নর্মালি আপনি বুঝতেছেন একটা অ্যালফাবেট দিয়ে একটা ওয়ার্ড তৈরি হয়েছে। পরে এই যে দেখেন এখন এখানে একটা ডিটারমাইনার যুক্ত হয়েছে, ডিটারমাইনার, এটার নাম আর্টিকেল, আবার এটার নাম অ্যাডজেক্টিভ, সব এটার নাম, সবকিছু এটা। তারপরে একটা রেড যুক্ত করে দিলাম, রেড, তাহলে দ্য রেড কার, ডিটারমাইনার, অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে নাউন, মিলা হচ্ছে যে লাল গাড়িটি। এখন এটা হয়ে গেছে যে ফ্রেজ। তবে ফ্রেজ হইতে গেলে কতগুলো শব্দ একসাথে লাগতে হবে, কিন্তু লজিক্যালি লাগতে হবে। যেমন আপনি যদি বলতেন দা রেড দ্য কার, তাহলে কিন্তু এই ফ্রেজ হইতো না, কারণ এটা কোনো অর্থ দেয় না। তো এই কারণে লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ সাম ওয়ার্ডস, অথবা যেটা একটা সিঙ্গেল ইউনিট হিসেবে কাজ করে, লাল গাড়িটি, এটাই হচ্ছে ফ্রেজ। এখন এই যে এটার সাথে আমি এখন কি করলাম, জাস্ট একটা ফাইনাইট ভার্ব লাগাই দিলাম। ফাইনাইট ভার্ব কি? ফাইনাইট আপনারা শিখছেন, ফাইনাইট ভার্ব নন ফাইনাইট শিখছেন, যেটা টেন্স এবং পার্সন অনুযায়ী চেঞ্জ হয়। দ্য রেড কার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য এস বাই এস যুক্ত হয়েছে, এটা প্রেজেন্ট টেন্সের জন্য এস যুক্ত হয়েছে, এরকম নানা কারণে চেঞ্জ হয়, যেটা সেটাই ফাইনাইট ভার্ব। এখন এই ভার্ব যুক্ত করার কারণে দ্য রেড কার ড্রাইভস কিভাবে? স্মুথলি, এটা অ্যাডভার্বিয়াল অথবা মডিফায়ার অথবা অ্যাডভার্ব, আপনি যা খুশি তা বলেন। তো এই যে এখন এটা একটা সেন্টেন্স হয়ে গেল, দ্য রেড কার ড্রাইভস, লাল গাড়িটি ভালো চলে। তারপর আপনি যখন এই যে লাল গাড়িটি ভালো চলে, স্মুথলি চলে, ঠিক আছে, এটার সাথে জাস্ট একটা জিনিস লাগাই দিলেন, এই দোর নাম হচ্ছে ক্লজ মার্কার। ক্লজ মার্কার কেন আমরা পরে দেখবো। তো যদিও রেড কার ভালো চলে, এখন আর সেন্টেন্স আর হইল না এটা,
মানে এটার অর্থ পুরোপুরি হয় না, এটা কার উপর নির্ভরশীল, এটার উপর নির্ভরশীল। আনিসা প্রেফার্স টু রাইড আ বাইসাইকেল, আনিসা কি করে, সাইকেলে চড়তে প্রেফার করে, মানে পছন্দ করে। তাহলে যদিও এই যে এটা লাগাইলাম না, হ্যাঁ, যদিও এটা লাগাইলাম না এই দোটার কারণে এটা পূর্ণাঙ্গ অর্থ দেয় না, এই জন্য এটার নাম হচ্ছে যে ক্লজ, এটার নামও ক্লজ, এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, এটার নাম, এটার উপর যদি নির্ভরশীল, মানে এটা ছাড়া এটার অর্থ হয় না, তাহলে এটারে আমরা বলি ডিপেন্ডেন্ট ক্লজ, ডিসি, আর এটা হচ্ছে আইসি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আরো পরে আরো বুঝবো। আর একটা উদাহরণ দিই, আবার আসেন। এই অ্যাডভেঞ্চার ওয়ার্ডটা কি, এটা হচ্ছে যে ওয়ার্ড, ঠিক আছে, ওয়ার্ড না ফ্রেজ, সবাই আমরা জানি, সবাই বলেন তো, ভেরি গুড, ওয়ার্ড। এখন দেখেন, দ্য থ্রিলিং অ্যাডভেঞ্চার, ডিটারমাইনার, অ্যাডজেক্টিভ, নাউন, এটা কি হইলো, নাউন ফ্রেজ, বা নাউন ফ্রেজ হয় না, ফ্রেজ, এখন আপাতত ফ্রেজই ধরেন। এখন দ্য থ্রিলিং অ্যাডভেঞ্চার, রোমাঞ্চকর অভিযানটি, টেক্স ভার্ভ, আর হচ্ছে আনএক্সপেক্টেড টার্ন, অবজেক্ট। তাহলে সাবজেক্ট, এটা হচ্ছে নাউন ফ্রেজ, এখন এটা ভার্ভ, এটা অবজেক্ট। তাহলে এটা হচ্ছে এখন সেন্টেন্স হয়ে গেছে। কেন সেন্টেন্স হইছে, কারণ এখানে আমরা একটা ফাইনাইট ভার্ব ঢুকাইছি। এখন এই যে এটার সাথে আমি জাস্ট একটা ক্লজ মার্কার যুক্ত করছি। ক্লজ মার্কার কি আমরা আরো আস্তে আস্তে চিনবো। এই ক্লজ মার্কার, হোয়াইল রে ক্লজ মার্কার বলে, মানে ক্লজ রে মার্ক করছে, এই জন্য ক্লজ মার্কার। তাহলে যখন, হোয়াইল যদিও বা যেহেতু যখন বা এটার অর্থ একটু নেগেটিভ, যদিও ধরেন, যদিও অর্থ ধরতে পারবেন, দ্য থ্রিলিং অ্যাডভেঞ্চার টেক্স আনএক্সপেক্টেড টার্নস, যদিও থ্রিলিং অ্যাডভেঞ্চার আনএক্সপেক্টেড টার্ন নিছে, দ্য ট্রাভেলার্স রিমেইন আনডিটার্ড ইন দেয়ার পারসুট অফ এক্সাইটমেন্ট। ট্রাভেলার্সরা কি, আনডিটার্ড ইন দেয়ার পারসুট অফ এক্সাইটমেন্ট, মানে তারা মানে এক্সাইটমেন্টের হারায় নাই, তারা আনডিটার্ড, মানে তারা এক্সাইটমেন্ট, মানে এটা নষ্ট করবে না তারা, ট্রাভেলাররা। এখন এই যে while the thrilling adventure take unexpected turns, যখন থ্রিলিং অ্যাডভেঞ্চার আনএক্সপেক্টেড টার্ন নিল, যখন অর্থ ইউজ হবে, এটা আর পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে না, এটার উপর নির্ভরশীল, এই জন্য এটারে বলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটা আবার নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, দ্য ট্রাভেলার্স রিমেইন আনডিটার্ড ইন দেয়ার পারসুট অফ হ্যাপিনেস, আর এটা পারে না, এই জন্য এটা ডিপেন্ডেন্ট ক্লজ। এখন আপাতত একটু পর্যন্ত আমরা প্রাইমারিলি বুঝলাম, হ্যাঁ। তারপরে এবার আসেন ফ্রেজ কি, আমরা এবার বলি। ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, এতক্ষণ দেখছেন দ্য থ্রিলিং অ্যাডভেঞ্চার, দ্য রেড কার, তো দ্যাট ফাংশন টুগেদার অ্যাজ আ সিঙ্গেল ইউনিট, এটা একটা সিঙ্গেল ইউনিট হিসেবে কাজ করে। লাল গাড়িটি, রোমাঞ্চকর অভিযানটি, কিন্তু এই যে লাল গাড়িটির মধ্যে কোনো সাবজেক্ট ছিল না, আবার কোনো ফাইনাইট ভার্ব ছিল না, পরে আমরা ড্রাইভস লাগাইছি, ওখানে টেক্স লাগাইছি, ছিল না। তো যেই সব শব্দগুচ্ছের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব এবং কি থাকে না, সাবজেক্ট থাকে না, সেটাই হচ্ছে যে ফ্রেজ। যেমন উদাহরণ কি, এ থ্রিলিং এক্সপেরিয়েন্স, দ্য রেড কার, and a smiling face with all sincerity, as long as what a pity। এটার মধ্যে এটা পরীক্ষায় আসছে, এটাও পরীক্ষায় আসছে, সম্ভবত আগে আসছে, উইথ অল সিনসিয়ারিটি, এটাও পরীক্ষায় আসছে, হ্যাঁ। এটা কোন ফ্রেজ, এটা জিজ্ঞেস করছে, তো মানে বিসিএস এ আসছে। তো এই যে এখন আমরা দেখবো আবার আর একটু দেখবো ক্লজ কি, ঠিক আছে। যে ক্লজ কি, ক্লজ হচ্ছে এই যে একটু আগে শিখলেন যে এই গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে কন্টেইনস কি থাকবে, একটা সাবজেক্ট থাকবে আর একটা ফাইনাইট ভার্ব থাকবে। তাইলে আবার আর একটু সোজা করে বলি, ক্লজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু সেখানে একটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে। কিন্তু এটার নাম ক্লজ হইতে গেলে এটা অবশ্যই পার্টস অফ সেন্টেন্স হইতে হবে। পার্ট অফ সেন্টেন্স মানে কোন সেন্টেন্সে যদি অংশ না হয় তাহলে এটার নাম ক্লজ হবেই না। ক্লজ হইতে গেলে তার সেন্টেন্সের অংশ হইতে হবে। এই ধরনের ক্লজ কয় প্রকার? 3 প্রকার। একটু পরে বুঝবেন যে আমরা কেন ক্লজের প্রকারভেদ, ক্লজ কেন চিনতেছি। যদি চিনা যান, ফ্রেজ এন্ড ক্লজ বুঝে যান, তাহলে ট্রান্সফরমেশন আপনার কাছে পান্তাভাত হয়ে যাবে। ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, 3 ধরনের ক্লজ আছে, ঠিক আছে। যাদের সাউন্ড সমস্যা হচ্ছে আবার রিজয়েন করেন অথবা হেডফোন ইউজ করেন। সাউন্ড ঠিক আছে, আমরা চেক করছি। ক্লজ হচ্ছে 3 ধরনের ক্লজ, ঠিক আছে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লজ, আরেকটা হচ্ছে যে ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট বা এমবেডেড ক্লজ, আরেকটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কোনটা কি? যেমন একটু আগে যে আপনারা দেখছেন যে দো দ্য রেড কার ড্রাইভস স্মুথলি, এটার নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, এটার উপর নির্ভরশীল। আনিসা প্রেফারস টু রাইড আ বাইসাইকেল, আনিসা বাইসাইকেল চালাইতে পছন্দ করে, যদিও তার লাল গাড়িটা ভালো চলে।
যদিও তার লাল গাড়িটা ভালো চলে, এটা তো এটার উপর নির্ভরশীল, এই জন্য এটার নাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। তারপর আপনি আরেকটা জিনিস আমরা দেখি, আরেকটা উদাহরণ, সেম জিনিস কিন্তু একটু ডিফারেন্ট। দেখেন, দ্য থ্রিলিং অ্যাডভেঞ্চার টেকস আনএক্সপেক্টেড টার্নস, একটা সেন্টেন্স হইলো। আবার দেখেন, দ্য ট্রাভেলার্স রিমেইন আনডিটার্ড ইন দেয়ার পারসুট অফ হ্যাপি এক্সাইটমেন্ট। দুইটাই আলাদা সেন্টেন্স। আমি জাস্ট একটা কি যোগ করলাম, বার্ড যুক্ত করছি, বার্ড। এই বার্ডটা কি? বার্ডটারে বলে কনজাংশন। এই বার্ডটা কি? কনজাংশন। তো এই যে বার্ড দিয়ে যদি এইরকম দুইটা সেন্টেন্স যুক্ত হয়, তখন এটার নাম হচ্ছে যে ক্লজ, এটার নামও ক্লজ। কিন্তু কোন ক্লজ যদি এরকম কনজাংশন দিয়ে যুক্ত হয়? কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট মানে দুইটাই নিজে অর্থ প্রকাশ করতে পারে। কিন্তু এটা যখন যুক্ত করছি বার্ড দিয়ে, এরকম আরো অনেক কিছু দিয়ে আমরা যুক্ত করতে পারি, দেখাবো। এখন আমরা বার্টের মধ্যে বার্ড যেরকম আছে না, এরকম আমরা সাবঅর্ডিনেট ক্লজ মার্কারও দেখবো, আবার কোঅর্ডিনেট ক্লজ মার্কারও দেখবো। যেমন আমরা যত রিলেটিভ প্রোনাউন পড়ছি, আপনারা প্রোনাউনের ক্লাস করছেন, হ্যাঁ, প্রোনাউনের ক্লাসে আপনারা দেখছেন হু, হোম, হুজ, হুইচ, দ্যাট, এগুলা পড়ছেন প্রোনাউন। তারপরে রিলেটিভ অ্যাডভার্ব দেখছেন, ওয়েন, ওয়্যার, হাউ, এগুলা। তারপর ডব্লিউএইচ এর সাথে যত ধরনের এভার লাগাবেন, হুইচ এভার, হোয়াট এভার, এগুলো সবই ক্লজ মার্কার। আরো অনেক ক্লজ মার্কার আছে, এখানে অর্থ দেওয়া হয়েছে সবগুলা। যেমন ধরেন এগুলা মানে আপনি বাসায় দেখবেন যে ক্লজ মার্কার কেমন হয়। এই যেমন এই একই টাইপের ক্লজ মার্কার গুলো আমি একসাথে রাখছি। এই যে এগুলা দিয়ে আপনার কি প্রকাশ করে? কারণ প্রকাশ করে। এগুলা দিয়া যদিও প্রকাশ করে। এগুলা দিয়ে যেন, এগুলা সময়ের সাথে রিলেটেড। হ্যাঁ, নিচেরটাও সময়ের সাথে রিলেটেড। তো এই যে এগুলারও ক্লজ মার্কার বলে। মিনিং গুলো আপনারা হচ্ছে যে পরে দেখবেন আর কি, মানে জাস্ট আমি স্লাইডটা দিয়ে রাখলাম। আপাতত আপনি খালি চিনেন যে ক্লজ মার্কার কি। তাইলে এই যে দ্য রেড কার ড্রাইভস স্মুথলি বাট আনিসা প্রেফার্স টু রাইড আ বাইসাইকেল, এই যে বার্ডটা দেখছেন না, এটার বলে কোঅর্ডিনেটিং কনজাংশন। অথবা এরকম আরো ইয়া আছে যেগুলা দিয়ে আমরা, হ্যাঁ, কি প্রকাশ করি, এটা দিয়ে আমরা হচ্ছে যে, আচ্ছা কম্পাউন্ড সেন্টেন্স আমরা পরে আসবো। এখনো দুই একজন বলতেছেন যারা সাউন্ড সমস্যা হচ্ছে, বারবার বলতেছি, আপনারা হচ্ছে যে হেডফোন ইউজ করেন, হ্যাঁ, আর অনেকে হেডফোন ছাড়া শুনতে পাচ্ছেন, তাদের নেট ভালো। অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর কারণে আপনার সাউন্ড সমস্যা হইতে পারে, কারণ আমরা প্রতিদিন একই সেটআপে ক্লাস নিচ্ছি, তো সাউন্ড সমস্যা নাই। সাউন্ড সমস্যা হইলে এটা দুইটা কারণ, একটা হচ্ছে আপনার নেট ইস্যুজ, আর একটা হচ্ছে যে মোবাইলে সাউন্ড কম থাকতে পারে, আর একটা হচ্ছে যে আপনি হেডফোন ইউজ করেন। ঠিক আছে, সাউন্ড নিয়ে আর কেউ মেসেজ দিয়েন না, হ্যাঁ। আর আপনার যদি একবারই সাউন্ড সমস্যা থাকে, তাহলে আপনি পরে রেকর্ড শুনে নিয়েন, ঠিক আছে। আর যেন মেসেজ দিয়ে না, তাহলে মেসেজ অফ করে দিব। অফ করে দিলে আপনারা ইন্টারাকশন করতে পারবেন না, ইন্টারাকশন না করলে ক্লাস ভালো হবে না, ঠিক আছে। এই ইয়াগুলা আপনি মনে রাখতে পারেন ফ্যান ভয়েস দিয়ে, সংক্ষেপে এটা ফ্যান ভয়েস দিয়ে মনে রাখে, FAN, ফ্যান, হ্যাঁ, VOYS মানে ফর, এন্ড, নর, বাট, অর এলস অথবা এলস, মনে রাখেন এই যে অর এলস অথবা এলস, অর এলস, ইয়েট, সো, মানে এটার সংক্ষেপে আমরা ফ্যান ভয়েস দিয়ে মনে রাখি। ফ্যান ভয়েস, FANVO, এটা জানেন আপনারা। ফ্যান ভয়েস যেখানেই থাকবে, নিয়ম হচ্ছে আগে একটা কমা বসাইতে হবে, কমা। ফ্যান ভয়েস যেখানে থাকবে আগে একটা কমা বসাইতে হয়। এই যে আমরা একটু আগে বসাইছি, দেখছেন না? তাইলে এটা হচ্ছে বেসিক্যালি কনজাংশন। আর কনজাংশনাল ফ্রেজ কি? একাধিক ওয়ার্ড যদি কনজাংশন হয়, যেমন ধরেন আপনি যদি শুধু এন্ড দেন, এটার নাম কনজাংশন। কিন্তু বোথ এন্ড, কনজাংশনাল ফ্রেজ। শুধু সো, কনজাংশন। সো দ্যাট, কনজাংশনাল ফ্রেজ। শুধু এন্ড, কনজাংশন, অ্যাজ ওয়েল অ্যাজ, তিনটা ওয়ার্ড, এই জন্য কনজাংশনাল ফ্রেজ। তারপরে এই যে কনজাংশনাল ফ্রেজ দেখলেন আপনারা, এবার দেখেন এটার ইউজ দেখি আমরা। এই যে হি নট অনলি সিংস বাট অলসো ড্যান্সেস, সে শুধু গানই গায় না, নাচেও। আই লাইক বোথ আইসক্রিম অ্যান্ড কেক, বোথ অ্যান্ড এন্ড, ঠিক আছে। এই যে এটারে বলে কনজাংশনাল ফ্রেজ। জাস্ট জানাই দিলাম কনজাংশনাল ফ্রেজ আজকে আমাদের ক্লাস না, তাও বলে দিলাম। ঠিক এই কথাগুলো যেগুলো বলছি, ফ্যান ভয়েস, সাবঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, ফেয়ার ভয়েস, এটা একটা ছবির মাধ্যমে এখানে দেখানো হয়েছে। একই রকম অর্থে আবার ছবির মাধ্যমে দেখানো হয়েছে। এবার আসেন, লেটস আইডেন্টিফাই ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা আপনার প্রথমে দেখাইলাম হচ্ছে যে ক্লজ তিন ধরনের, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা কোঅর্ডিনেট ক্লজ। এই তিন ধরনের ক্লজ দেখছি। ডিপেন্ডেন্ট ক্লজ এই ক্লজের উপর নির্ভরশীল, আর কোঅর্ডিনেট ক্লজ নিজে দুইটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মতো কাজ করে, কিন্তু কি দ্বারা যুক্ত হয়? ফ্যান ভয়েস দ্বারা যুক্ত হয়। ফ্যান ভয়েস, ঠিক আছে, ফ্যান ভয়েস দ্বারা যুক্ত হয়। কানিজ বলছে কিছুই বুঝতেছেন না, বুঝবেন একটু পরে। আমরা এগুলা এই আজকের ক্লাসের এগুলা পার্ট না, কিন্তু আমরা এই ধরনের ওয়েতে যায় আপনাদের হচ্ছে ট্রান্সফরমেশন শিখাচ্ছি। এগুলা ক্লাস অলরেডি হয়ে গেছে। এখন যেটা দেখানো হচ্ছে ফ্রেজ টেজ, এগুলার ক্লাস প্রথমে হয়ে গেছে, আপনি নিশ্চয়ই প্রথমে ক্লাস করছেন।
এখন যদি একবারে না বুঝেন, অবশ্যই সবাই বুঝতেছে, কিন্তু আপনি যদি না বুঝেন আপনি ক্লাসের শেষে প্রশ্ন করেন যে কোনটা বুঝেন নাই, ঠিক আছে? আপাতত ক্লাসে মনোযোগ দিয়ে করতে থাকেন, দেখা যাক আপনার সমস্যা আমরা সমাধান করতে পারি কিনা দেখব। আচ্ছা, তো এই যে ডিপেন্ডেন্ট ক্লজ আপনি দেখছেন, মানে যেটা হচ্ছে নির্ভরশীল ক্লজ আর কি, এটা আবার তিন ধরনের। যেমন এই যে আমরা কিছু উদাহরণের মাধ্যমে দেখি, এই যে দেখেন ফ্রেন্ড একটা ওয়ার্ড, এটা আপনারা এতক্ষণে বুঝেছেন, আপনারা এটা তো বুঝছেন ফ্রেন্ড একটা ওয়ার্ড, এটা কি তাইলে? এটা নাউন ফ্রেজ, এখন ধরার দরকার নাই, শুধু ফ্রেজ, হ্যাঁ শুধু ফ্রেজ। মাই চাইল্ডহুড ফ্রেন্ড, ফ্রেন্ড নাউন, চাইল্ডহুড নাউন, মাই হচ্ছে যে ডিটারমাইনার, কিন্তু এটা যেহেতু এটার আগে যুক্ত হইছে, দুইটা নাউন একসাথে বসছে, তাহলে আগেরটা, হ্যাঁ কোঅর্ডিনেট ক্লজ আবার বলবো ঠিক আছে শিমু, আবার বলে দিব, কোনো অসুবিধা নেই, এটার জন্য এটা অ্যাডজেক্টিভ, এই যে অনেকে পারছেন, ভেরি গুড। তাহলে মাই চাইল্ডহুড ফ্রেন্ড এটা একটা ফ্রেজ। এখন আমি কি করছি, মাই চাইল্ডহুড ফ্রেন্ড এটার সাথে একটা ভার্ব যুক্ত করে দিছি, ফাইনাইট ভার্ব। মাই চাইল্ডহুড ফ্রেন্ড নোজ, কি জানে? অল মাই সিক্রেটস, আমার সকল গোপন কথা আমার চাইল্ডহুড ফ্রেন্ড, ছোটবেলার বন্ধু জানে। এখন এটার নাম সেন্টেন্স। এই পর্যন্ত ক্লিয়ার সবাই? এটা এখন নাউন ফ্রেজ হয়ে গেছে, কারণ নাউন ফ্রেজ ছাড়া কোনো কিছু সেন্টেন্সের সাবজেক্ট হয় না। নাউন ফ্রেজ, কোনো ফ্রেজই সেন্টেন্সের সাবজেক্ট হবে না নাউন ফ্রেজ ছাড়া, এই জন্য ক্লিয়ার, ঠিক আছে? এখন বলেন তো কি করছি আমি, এই যে মাই চাইল্ডহুড ফ্রেন্ড নোজ অল মাই সিক্রেটস, সেন্টেন্স এটা ছিল, ঠিক না? এখন এই যে দেখেন, এই যে এখানে আমি একটা দ্যাট লাগাইলাম, দ্যাট, এটার নাম ক্লজ মার্কার। এখন বলেন তো, দ্যাট মাই চাইল্ডহুড ফ্রেন্ড নোজ অল মাই সিক্রেটস, এটা কি সেন্টেন্স হইছে নাকি হয় নাই? যে আমার ছোটবেলার বন্ধু যে আমার সব সিক্রেট জানে, আমার ছোটবেলার বন্ধু আমার সব সিক্রেট যে জানে, হইছে সেন্টেন্স? হয় নাই। কেন হয় নাই? এটা হইছে, এর দূর পর্যন্ত সেন্টেন্স অবশ্যই হইছে, কিন্তু দ্যাট দেওয়ার কারণে আমার ছোটবেলার বন্ধু যে আমার সব সিক্রেট জানে, এই কথাটা, এটারে আপনি ইট দিয়ে প্রকাশ করতে পারবেন, ইট, পুরাটা মানে ইট, ইনকমপ্লিট। কার উপর নির্ভরশীল হইতে হবে দেখেন, এই যে এখন আমি যুক্ত করলাম একটা প্রিন্সিপাল ক্লজ, আই থিঙ্ক, আমার মনে হয় যে আমার ছোটবেলার বন্ধু আমার সব সিক্রেটস জানে, তাইলে এই পুরাটা এখন অবজেক্ট, আর এটা সেন্টেন্সের সাবজেক্ট, এটা ভার্ব। অথবা এটা পুরাটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, মানে এটা ইনডিপেন্ডেন্ট ক্লজ, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন ক্লিয়ার সবাই? আমি মনে করি আমি জানি এটা তো নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, এই জন্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই যে দ্যাট মাই চাইল্ডহুড ফ্রেন্ড, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট। এই সেন্টেন্সটার নাম কি? এই সেন্টেন্সটার নাম হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স, সিএস, কমপ্লেক্স সেন্টেন্স। আমরা একটু পরে সেন্টেন্স চিনবো, কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, ঠিক আছে? একটু পরে আমরা দেখবো যে বিসিএস এ কিভাবে এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? যারা এটা বুঝেন নাই বা কম বুঝছেন, কোনো অসুবিধা নাই। আরেকটা উদাহরণ দেখেন, এটা জানেন তো, আই নো, এটা একটা সেন্টেন্স, এটা কারো সন্দেহ আছে? আমি জানি। এরপরেও দেখেন তো, আই নো হিম, এখন কি হিসে, এখানে আমি কি লাগাইলাম, একটা অবজেক্ট। আমি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাই? অবজেক্ট পাই। আমি কাকে জানি, কাকে চিনি? তাকে। সেন্টেন্স। ক্লিয়ার? এটা ক্লিয়ার হয়েছেন সবাই? এবার দেখেন তো কি হয়েছে, আই নো হিম না লাগে আমি বলছি হিজ ব্রাদার, এখন কি এটা ফ্রেজ, মানে অবজেক্ট তো অবশ্যই অবজেক্ট এবং নাউন ফ্রেজ, আমি তার ভাইকে চিনি, বুঝা গেছে? শুধু আমরা কি চেঞ্জ করছি বলেন তো, আই নো এর সাথে আমি কি না জানি, তাকে চিনি, আমি চিনি কাকে, তাকে চিনি, হিম লাগাইলাম, একটা ওয়ার্ড লাগাইলাম, এটা একটা ওয়ার্ড, ওয়ার্ডের আমি এখন কি করছি, ফ্রেজ করে ফেলছি, হিজ ব্রাদার, ঠিক আছে? এটা ক্লিয়ার? এবার দেখেন, আমি বলছি যে আই নো হু হিজ ব্রাদার ইজ, একটা ক্লজ মার্কার লাগাইলাম, আর একটা ফাইনাইট ভার্ব লাগাইলাম, তাইলে এটা একটা কি হয়ে গেল, হিজ ব্রাদার ইজ একটা সেন্টেন্স হয়ে গেল, এটার সাথে যখন ক্লজ মার্কার লাগছে, তাইলে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেছে। সাবঅর্ডিনেট ক্লজ মার্কারের মধ্যে হু ছিল না? ছিল, মনে আছে? এই তাহলে এই দেখেন আপনি, এই যে আই নো, আমি জানি, কি জানি, আমি চিনি কাকে, তার ভাইকে, এই পুরাটারে বলে নাউন ক্লজ। নাউন ক্লজ সেন্টেন্সের যেই ক্লজটা অনেক কিছু জায়গায় ইউজ হয়, তাই আপাতত দুটো ইউজ শিখেন। যেই সেন্টেন্সের যেই ক্লজটা সেন্টেন্সের সাবজেক্ট হয় এবং অবজেক্ট হয়, সেটার নাম হয় নাউন, নাইলে নাউন ক্লজ, নাইলে নাউন ফ্রেজ। তাহলে এটা যেহেতু ভার্ব আছে, তাহলে নাউন ক্লজ, আর ভার্ব না থাকলে নাউন ফ্রেজ, আর একটা ওয়ার্ড হইলে শুধু অবজেক্ট অথবা নাউন। আবার আসি, নাউন ক্লজ কিভাবে চিনবেন, এটার ইয়া দিছি, অনেক জায়গায় বসে নাউন ক্লজ, সাবজেক্ট, অবজেক্ট, অ্যাপোজিটিভ, কমপ্লিমেন্ট, এই সেই অনেক জায়গায়। আপাতত আপনি আজকের ক্লাসের জন্য সাবজেক্ট অবজেক্ট চিনলেই হবে, সাবজেক্টের জায়গায় অবজেক্টের জায়গায়। এবার এটারে পুরা একসাথে দেখি, দেখেন
আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে নাউন ক্লজ, আরেকটা অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। নাউন ক্লজ কি হয় একটু আগে আমরা দেখছি, সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট হয়। আর অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে যে নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দেয়, অতিরিক্ত তথ্য দেয়, অতিরিক্ত তথ্য দেয়। আর অ্যাডভার্ব ক্লজ ওই যে ভার্বকে তাও তথ্য দেয়, কিন্তু ভার্বকে কখন কোথায় কিভাবে, কখন কোথায় কিভাবে কেন কি জন্য এগুলো দিয়ে প্রশ্ন করলে পাবেন। কখন কোথায় কিভাবে এটা দিয়ে প্রশ্ন করলে পাবেন। এবার এই আইডিয়াটাতে আবার আবার বলি শুনেন। নাউন ক্লজ সেন্টেন্সের সাবজেক্ট হবে, আর নাউন ক্লজ সেন্টেন্সের সাবজেক্ট হবে, নাউন ক্লজ সেন্টেন্সের অবজেক্ট হবে। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে নাউন ক্লজ পাবেন অবজেক্ট হিসেবে। আর এরপরে অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, আর কখন কোথায় কিভাবে দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব হবে। এই ক্লাসটা আপনারা করে আসছেন, করছেন না প্রথম দিকে? করছেন, সবাই করছেন। এবার দেখেন, আমরা আই নো হিম একটা ওয়ার্ড ছিল, আই নো হিজ সিস্টার একটা ফ্রেজ হইছে, আই নো ওয়্যার হিজ সিস্টার লিভস এটা একটা ক্লজ, নাম হচ্ছে নাউন ক্লজ। এবার কারণ নাউন ক্লজ কেন, আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন আমি কি জানি, ঠিক আছে, হোয়ার হিজ সিস্টার লিভস, এন্ড আই উইল গো হোয়ার হিজ সিস্টার লিভস, আমি যাব কোথায়, যেখানে তার বোন থাকে। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। এবার দেখেন এটা কোন ক্লজ, কেউ বলতে পারবেন আমাকে? আপনারা ক্লাস করছেন অলরেডি। আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস, এটা হচ্ছে প্লেস সম্পর্কে তথ্য দিচ্ছে, অ্যাডজেক্টিভ ক্লজ। এই আইডিয়াটা যদি ক্লিয়ার হয় আমরা এবার ক্লাসে ঢুকতে পারবো। এখন আমরা ক্লাসে ঢুকবো। নাউনকে মডিফাই মানে নাউন সম্পর্কে তথ্য দেয়, আচ্ছা ঠিক আছে, একই কথা। তাহলে আমরা জানলাম যে অ্যাডজেক্টিভ ক্লজ নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। এবার আরো কিছু উদাহরণ এখানে দিয়ে রাখছি, এবং সব উদাহরণ অলমোস্ট সবগুলাই পরীক্ষায় আসছে। এটা আসছে, এটা আসছে, বুঝছেন? অল দ্যাট গ্লিটার্স, এই যে দ্যাট গ্লিটার্স এটা অ্যাডজেক্টিভ ক্লজ, আর অল ইজ নট গোল্ড এটা প্রিন্সিপাল ক্লজ। মানে ওটা তো ডিপেন্ডেন্ট আর এটা ইন্ডিপেন্ডেন্ট। যাই হোক, এরকম কিছু উদাহরণ আমরা দেখলাম। এবার আসেন অ্যাডভার্ব ক্লজও আপনি কেমনে চিনবেন এটা, এই যে কখন, এমপিটি, এটাও আপনারা শিখছেন। টাইম, প্লেস, ম্যানার এগুলো পড়া হয়ে গেছে। কখন কোথায় কিভাবে, এমপিটি 3C আর পি। ওই যে এমপিটি মানে ম্যানার, প্লেস, টাইম, 3C মানে কি কন্ডিশন, কনসেশন, কনসিকুয়েন্স, আর পি মানে পারপাস, আর মানে রিজন। এগুলা পড়ে আসছেন। এগুলার উদাহরণ এভাবে আমরা সেন্টেন্স তৈরি করি। এখানে একটা করে সেন্টেন্স উদাহরণ দেওয়া আছে। এই যে অ্যাডভার্ব ক্লজ এভাবে চিনবেন, কখন কোথায় কিভাবে দ্বারা প্রশ্ন করলে, এটা উদাহরণ জাস্ট বাসায় দেখার জন্য দিচ্ছি। এবার আসেন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অথবা সেন্টেন্স, বাক্য। এই যে বাক্য আমরা যে এখন শিখবো, এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসছে। এরপরে আমরা ট্রান্সফরমেশনে ঢুকবো। দেখেন, দো দ্য রেড কার হ্যাজ, এটা নাই, আনিসা প্রেফার্স টু রাইড বাইসাইকেল, এই অংশটার নাম একটা সেন্টেন্স যদি এটা কেটে দেই। ঠিক একই রকম আমরা যে উদাহরণটা দেখাইছি, এটা যদি কেটে দেই এটা একটা সেন্টেন্স। এবার এই যে দ্য রেড কার ড্রাইভস স্মুথলি, আনিসা প্রেফার্স টু রাইড আ বাইসাইকেল, এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স। কিন্তু যখন আমি এটারে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করছি, তখন এটার নাম সেন্টেন্স নাই, এটার নাম সিসি, কোঅর্ডিনেট ক্লজ। এটার নাম কি? কোঅর্ডিনেট ক্লজ। দুইটাই পূর্ণাঙ্গ সেন্টেন্স, কিন্তু যখন এটা দ্বারা যুক্ত হয়েছে ভার্ব দ্বারা, ফ্যান ভয়েস আর কি, ফ্যান ভয়েসের এভি ভার্ব, তখন এটা কোঅর্ডিনেট ক্লজ। একসাথে যদি দেখি, দ্য রেড কার ড্রাইভস স্মুথলি, সিম্পল সেন্টেন্স। দো দ্য রেড কার ড্রাইভস স্মুথলি, যদিও রেড কার ভালো চলে, আনিসা প্রেফার্স টু রাইড আ বাইসাইকেল, একটা ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটার নাম কমপ্লেক্স সেন্টেন্স। ভার্ব দ্বারা দুইটা পূর্ণাঙ্গ সেন্টেন্স যুক্ত হয়েছে, এটার নাম কোঅর্ডিনেট ক্লজ, এটার নাম কোঅর্ডিনেট ক্লজ, এটার নাম কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা দেখলাম যে সেন্টেন্স তিন প্রকার, একটা হচ্ছে সিম্পল, একটা কমপ্লেক্স, একটা কম্পাউন্ড। আরেকবার দেখি সেন্টেন্স কি। সিম্পল সেন্টেন্স হইলো যেই সেন্টেন্সে একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব থাকবে, যেমন তানসির রিডস নোভেলস, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। আরিশা ওয়াক্স টু অফিস, এই যে এটা শিখে রাখেন, ওয়াক্স টু অফিস। আপনি হইলে বলতেন যে আরিশা গোস টু অফিস বাই ওয়াকিং অথবা অন ফুট, কিন্তু সুন্দর ইংরেজি কি, এই যে এটা ইউজ করা ফ্রেজাল ভার্ব, আনিসা ওয়ার্কস টু অফিস, আনিসা হেঁটে অফিসে যায়। তাহলে একটা সিম্পল সেন্টেন্স আমি শিখলাম। কমপ্লেক্স সেন্টেন্স কি? কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যেখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতেই হবে, অ্যাটলিস্ট একটা ডিপেন্ডেন্ট ক্লজ, একের অধিকও থাকতে পারে। একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, আর ডিপেন্ডেন্ট ক্লজ একের অধিক থাকলে সমস্যা নেই। যেমন এই যে অলদো আরিশা ওয়ার্কস টু অফিস, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, শি সামটাইমস টেকস দ্য বাস।
যদিও আরিশা মাঝে মধ্যে হেঁটে অফিসে যায়, যদিও আরিশা সবসময় হেঁটে অফিসে যায়, মাঝে মধ্যে সে বাসেও যায়। তাহলে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর এটা ডিপেন্ডেন্ট ক্লজ। একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকতেই হবে, একাধিকও থাকতে পারে, কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। নান্সি রিডস নোভেলস একটা সেন্টেন্স ছিল, এটার আগে একটা ক্লজ মার্কার যুক্ত হয়ে এটা ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে গেছে। হি অলসো এনজয়স ওয়াচিং মুভিজ, সে সে নোভেল পড়ে কিন্তু সে মুভি দেখতেও মুভিও এনজয় করে। কেউ কি আমাকে বলতে পারবেন এই মাচ এজ এর অর্থ কি? মাচ এজ মানে কি এখানে? মাচ এজ মানে একই কথা, অলদো সেম সেম মিনিং, শিখে রাখেন এটা, যদিও। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স কি? কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে দুইটা অথবা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং সেটা এই ফ্যান বয়েজ দ্বারা যুক্ত থাকবে, ফর অ্যান্ড নর বাট, ওই যে ফ্যান বয়েজ। আর একটা নতুন শিখেন, সেমিকোলন। এই যে সেমিকোলন দ্বারা যদি দুইটা সেন্টেন্স যুক্ত থাকে তাইলেও সেটা কি হবে? কম্পাউন্ড সেন্টেন্স হবে। যে আরিশা ওয়ার্কস টু অফিস, শি এনজয়স দ্য ফ্রেশ এয়ার। তানসির রিড নভেলস অ্যান্ড হি এনজয়স ওয়াচিং মুভি। এই যে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, সেমিকোলন দ্বারা যুক্ত হয়েছে, এটার নাম কোঅর্ডিনেট ক্লজ, এটার নাম কোঅর্ডিনেট ক্লজ। কিন্তু আপনি যদি এখানে এই যে সেমিকোলন উঠাইয়া এখানে একটা কমা দিতেন তাহলে সেন্টেন্স হইতো না। আবার যদি এখানে দো লাগাই দিতেন আবার সেন্টেন্স হইছে, তখন এটা কমপ্লেক্স সেন্টেন্স। এই কথাটা বুঝছেন সবাই? আমরা যদি এখানে খেয়াল করেন, এই যে এটা এন্ডটা বাদ দিছি, এন্ড যদি বাদ দেই সেন্টেন্স আর হবে না, কারণ দুইটা পূর্ণাঙ্গ সেন্টেন্স কমা দিয়ে যুক্ত হইতে পারে না। কিন্তু এখানে যদি আমি দো লাগাই দেই, দো দো তানসির রিড নোভেলস, যদিও তানসির নোভেল পড়ে, হি এনজয়স ওয়াচিং মুভিজ, তখন এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। এবার বুঝছেন? মানে এটা হবে আর কি, এই যে এটা এখানে যা দেয়া আছে। এবার যদি আপনারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বুঝে থাকেন তাহলে এই আনসারটা একটু দেন তো আমাকে, এটা সিম্পল সেন্টেন্স না কমপ্লেক্স সেন্টেন্স না কম্পাউন্ড সেন্টেন্স? সবাই, when the sun sets the sky turns beautiful shades of orange and pink। আপনারা সবাই বলছেন এটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কেন কমপ্লেক্স সেন্টেন্স হইছে? এই যে একটা ক্লজ মার্কার আছে, তারপর সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব আছে, তার মানে এটা ডিপেন্ডেন্ট ক্লজ, মানে সাবঅর্ডিনেট ক্লজ আর কি, ছোটবেলা থেকে আপনারা যেটা শিখছেন। দ্য স্কাই টার্নস বিউটিফুল শেডস অফ অরেঞ্জ এন্ড পিঙ্ক, এই কথাটা প্রিন্সিপাল ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো সুতরাং যেহেতু ক্লজ মার্কার আছে এবং এটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ডিপেন্ডেন্ট ক্লজ একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকলে এটার নাম কমপ্লেক্স সেন্টেন্স। ক্লিয়ার সবাই? এটা কোন সেন্টেন্স? হি রিডস বুকস। ভেরি গুড, সবাই পারছেন। এটা বলেন, এটা হইলে আপনারা আর একটু অ্যাডভান্স হইছেন। লস্ট ইন দ্য ওয়ার্ল্ড ক্রাফটেড বাই অথর্স, মানে অথর যে ওয়ার্ল্ডটা তৈরি করছে নোবেলের ভেতরে, নোবেল পড়লে আপনি একটা ভিন্ন জগতে চলে যান না, ওই ওই জগতে হারিয়ে গিয়ে শি রিডস বুকস অ্যাভিডলি। জাস্ট এই জিনিসটা যুক্ত করলাম। এটা কি সিম্পল কমপ্লেক্স না কম্পাউন্ড? জায়গায় অনেকে ভুল করে ফেলছেন, কমপ্লেক্স সেন্টেন্স বলছেন। কমপ্লেক্স সেন্টেন্স কেন বলবেন? কারণ এখানে তো কোনো ক্লজ মার্কার নাই, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াট, অ্যাজ, সিন্স, বিকজ, কিচ্ছু নাই। তাহলে কি আছে? এই যে এটা আপনারা ক্লাসে পড়ে ফেলছেন, এই যে ভার্বের V3 দিয়া এটা একটা কি হইছে? মডিফায়ার, অথবা এটা একটা পাস্ট পার্টিসিপাল ক্লজ হারিয়ে গিয়ে, এটা কোনো সেন্টেন্সের অর্থ মিনিং দেয় না এবং এখানে কোনো ভার্বও নাই। একটা ভার্ব আছে, এটা নন ফাইনাইট, ভার্বের V3 তো নন ফাইনাইট। সুতরাং মূল সেন্টেন্স হচ্ছে শি রিডস বুকস, আর এটা হচ্ছে যে মডিফায়ার, প্রি মডিফায়ার। তাহলে এটা কি? সিম্পল সেন্টেন্স। এটা বলেন সিম্পল কমপ্লেক্স না কম্পাউন্ড? বিকজ আছে, এটা দেখে আপনি বুঝে গেছেন যে এই যে এটা ডিপেন্ডেন্ট ক্লজ আর এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সুতরাং এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা কি? সবাই জানি হি প্লেইজ গিটার, এটা কি কাউরে বলার দরকার আছে এটা যে কমপ্লেক্স সেন্টেন্স? অনেকে ভয় পেয়ে গেছে, এটা সিম্পল সেন্টেন্স। এবার বলেন, এটা যদি পারেন আপনাদের ক্লাস শেষ আজকে। এটা কোন সেন্টেন্স? ইন হিজ স্পেয়ার টাইম, তার অবসর সময়ে, এটা হচ্ছে যে অ্যাডভার্বিয়াল অথবা মডিফায়ার। হি এনজয়স পিকিং আপ গিটার, একটা সেন্টেন্স। স্ট্রামিং chords and plucking strings lost in the rhythm and melody, এটা একটা সিম্পল সেন্টেন্স। কারণ এটা কি? এটা হচ্ছে পোস্ট মডিফায়ার, এটাও পোস্ট মডিফায়ার, মানে পাস্ট পার্টিসিপাল ক্লজ আর প্রেজেন্ট পার্টিসিপাল ক্লজ। সিম্পল, ভেরি গুড, আপনারা তো আমার চেয়ে বেশি পারেন। এটা পারলে শেষ ক্লাস। এটা সিম্পল কমপ্লেক্স না কম্পাউন্ড? এটা এই যে ফ্যান বয়েজ আছে দেখছেন, তাহলে এটা কম্পাউন্ড, বুঝে গেছেন? এটা বলেন, দেখেন ফ্যান বয়েজ আছে নাকি? ইয়েট আছে দেখছেন, বয়েজের ওয়াই,
দুইটা পূর্ণাঙ্গ সেন্টেন্স, একবারে পুরা সেন্টেন্স যুক্ত হয়েছে, দেখছেন? এটাও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটাও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কিন্তু যখন এই এর দ্বারা যুক্ত হয়েছে এটা সিসি হয়ে গেছে, এটাও সিসি হয়ে গেছে, কোঅর্ডিনেট ক্লজ। শিমু বলছিলেন কোঅর্ডিনেট ক্লজ বুঝেন না, এখন বুঝছেন কোঅর্ডিনেট ক্লজ কখন হয়? ফ্যান ভয়েস দ্বারা যুক্ত হলে কোঅর্ডিনেট ক্লজ হবে। শিমু বুঝছেন? আর লাগবে না আমাদের বুঝা, মোটামুটি ভালোই বুঝছেন। এবার আমারে আনসার দেন তো, এই যে 46তম বিসিএস এ আসছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কারেক্ট সিম্পল সেন্টেন্স, কোনটা সিম্পল সেন্টেন্স? এই যে আপনারা ভুল করবেন, এটাই স্বাভাবিক, তবে বেশিরভাগই পারতেছেন। ডি, ডি আনসার। অর এর মধ্যে ফ্যান বয়েজ আছে না, এই যে ফ্যান বয়েজ দেখছেন, বিও ওয়াই, এই দেখছেন এই ও আছে অর, তাহলে এটা তো কম্পাউন্ড সেন্টেন্স। আর দ্যাট গ্লিট, এই যে অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, এই যে এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স। এটাও কমপ্লেক্স সেন্টেন্স, যে অল দ্যাট গ্লিটার্স একটু আগে দেখাইছি, এই যে অ্যাডজেক্টিভ ক্লজ এখানে। আর অল ইজ নট গোল্ড, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্স কেন এটা? আই স অ্যান ওল্ড ম্যান, আপনি একজন বৃদ্ধ লোককে দেখছেন, এই যে এটা তো ভার্ব প্লাস আইএনজি মানে পার্টিসিপল, পার্টিসিপল। তাইলে আই স অ্যান ওল্ড ম্যান ওয়াকিং পাস্ট মি, এটা হচ্ছে যে বেসিক্যালি একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। আনসার ডি। ক্লিয়ার সবাই? 41তম বিসিএস, আই শ্যাল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। ইউ অবে মি, ইউ অবে মি, ইউ অবে মি, তুমি আমাকে মানো, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আই শ্যাল হেল্প ইউ আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি দিয়ে যুক্ত হয়েছে? কনজাংশন দিয়ে যুক্ত হয়েছে মাঝখানে, প্রোভাইডেড হচ্ছে কনজাংশন এখানে। ভেরি গুড। 45তম বিসিএস, একটু আগে আমরা ফ্যান বয়েজের সাথে দেখাইছি, মনে আছে? ওয়াক ফাস্ট একটা সেন্টেন্স শেষ, ইউ শুড মিস দ্য ট্রেন আরেকটা সেন্টেন্স শেষ, লেস্ট কোন সেন্টেন্স এটা? কম্পাউন্ড। কেন কম্পাউন্ড? কারণ ওই যে আমরা বলছি ফ্যান বয়েজের এখানে মনে আছে, ফ্যান বয়েজ, বয়েজের ওতে কি কি ছিল? অর, অর এলস অথবা এলস, মনে আছে? তাহলে আপনারা বিসিএস এর পুরো প্রশ্ন পেয়ে গেছেন। এখানে কি এলস আছে? আপনারা ভুল করছেন, আবার দেখেন এলস আছে না নাই? এই যে এলস পরেরটাতে আছে, লেস্ট আছে এখানে, লেস্ট। তাহলে এবার আবার আবার চিন্তা করেন এটা কি হবে। আপনারা সবসময় আমারে বিশ্বাস করেন না, বলেন ভালো করে চিন্তা করে বলেন, এটা বেসিক্যালি কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড না। লেসটা হচ্ছে ক্লজ মার্কার, এই যে আমি পিছনে গেলে আপনারা বুঝবেন, এই দেখেন এই এই দেখেন এখানে ছিল না, এই যে সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার লেস ছিল, দেখছেন? ফর দ্য ফিয়ার দ্যাট, বা পাছেও বলেন না আপনারা। আবার দেখেন ফ্যান বয়েজে, দেখেন ফ্যান বয়েজে কিন্তু কি ছিল? অর এলস অথবা এলস। তাইলে এই যে দেখেন পরের সেন্টেন্সটা তাহলে কি হবে বলেন তো? এটা কততম বিসিএস এ আসছে? এটা 40তম বিসিএস। উই মাস্ট নট বি লেট এলস উই উইল মিস দ্য ট্রেন। বুঝছেন এটা কম্পাউন্ড? তাহলে আমাদের কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আমরা কি ফ্রেজ কি এখন বলতে পারবো, ক্লজ কি বলতে পারবো, সেন্টেন্স কি বলতে পারবো? সবাই ক্লিয়ার? একজন বলছে 50% ক্লিয়ার, ঠিক আছে 50%, আবার রেকর্ড দেখলে বুঝা যাবেন। এবার দেখেন আমরা দেখবো যে এই যে কমপ্লেক্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার সময় করার জন্য আমরা কিছু সেন্টেন্সের দেখি, বাক্য কিভাবে তৈরি হয়। এটা দেখলে আপনি বুঝবেন যে, মানে আপনি খালি দেখে যান, আপনি চুপ করে খালি দেখে যাবেন, ঠিক আছে? যদিও কোম্পানির ভবিষ্যৎ অনিশ্চিত, তারপরেও সবাই এতে বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব দিচ্ছে। তাহলে যদিও যেহেতু আছে, আমরা হয়তো হচ্ছে দো দিয়ে করব। তাহলে দো আসলো, দো যদিও দ্য কোম্পানিজ ফিউচার ইজ আনস্টেবল, এভরি বডি ইজ অফারিং টু ইনক্রিজ দ্য ইনভেস্টমেন্ট। তাহলে আমরা দেখছি যে একটা কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি হয়, দো দিয়ে করলাম। পরে আসেন ঠিক একই জিনিস, এখন আমারে বলেন তো এখানে অল দো আছে, ডিসপাইট আছে। আমি একটা সেন্টেন্স আপনাদেরকে দিচ্ছি, উই স্টেইড আপ লেট উই ওয়ার টায়ার্ড, এখানে কি অল দো হবে নাকি ডিসপাইট হবে? অনেকে ডিসপাইট বলছেন, এটা খুব মানে আশাব্যঞ্জক, মানে হচ্ছে আপনারা পারেন না, এখন শিখবেন। অল দো এর পরে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্সই বসবে, মানে ক্লজ পুরাটাই হয়, কিন্তু ডিসপাইটের পরে হয় না। ডিসপাইটের পরে ফ্রেজ হয়, অল দো এর পরে ক্লজ হয়। যেমন ধরেন অলদো, এই যে এটা দেখেন, এটা বলেন তো এখানে এটা কি ফ্রেজ নাকি ক্লজ? দ্য কোল্ডনেস অফ ওয়াটার, এখানে কি কোনো ফাইনাইট ভার্ব আছে? তাহলে দে ওয়েন্ট সুইমিং, তারা সাঁতার কাটতে গেল, অলদো দ্য কোল্ডনেস অফ ওয়াটার নাকি ডিসপাইট দ্য কোল্ডনেস অফ ওয়াটার? তাহলে আমরা শিখলাম যে ডিসপাইট এর পরে অলওয়েজ কি বসে? ফ্রেজ, আর এটার পরে ক্লজ। এটা ভালো করে বুঝেন, নাহলে কিন্তু একটু পরে ট্রান্সফরমেশন, আমি কিন্তু ট্রান্সফরমেশন রুল টুল করাবো না, দেখাবো যে এভাবে হয়, তখন বুঝবেন না। কারণ রুলে গেছে গে, আমি দেখছি এখানে অনেকে রুলের কথা বলতেছেন, এটা থাকলে সিম্পল হয়, চিহ্ন চিনে চিনে ওরা করতে চায়, কিন্তু দেখলেই বুঝে যাইতে হবে। আমরা এবার দেখবো বিকজ আর বিকজ অফ এর ইউজ।
আই এনজয় দ্য কোর্স, পুরা সেন্টেন্স। দ্য টিচার ইজ ভেরি ইন্টারেস্টিং, পুরা সেন্টেন্স। তাহলে এখানে কি বিকজ হবে নাকি বিকজ অব হবে? বিকজ হবে। কিন্তু ওই ডিসপাইট এর মতো দেখেন, বিকজ অব এর পরে ফ্রেজ, উই অল ফেল টায়ার্ড বিকজ অফ দ্য হট ওয়েদার। বিকজ অফ এর পরে ফ্রেজ, আর বিকজ এর পরে ক্লজ, মানে পুরা একটা সেন্টেন্স। ডিউরিং এর পরে ফ্রেজ, হোয়াইল এর পরে পুরা একটা ক্লজ অথবা সেন্টেন্স। ডিড ইউ হিয়ার এনি নয়েজ ডিউরিং দ্য নাইট না হোয়াইল দ্য নাইট? ভেরি গুড, ডিউরিং দ্য নাইট, কারণ দ্য নাইট কি ফ্রেজ। তাহলে হোয়াইল এর পরে নরমালি ক্লজ বা কন্টিনিউয়াস হয় সাধারণত, আর ডিউরিং এর পরে ফ্রেজ হয়। এবার এখানে আছে সো অ্যান্ড বাট। আই উড লাভ টু স্টে, আমি থাকতে চাই, কিন্তু আই হ্যাভ টু ক্যাচ দ্য মাই বাস, আমার থাকতে চাই কিন্তু আমাকে তো বাস ধরতে হবে, তাহলে কি হবে? বাট হবে, ঠিক না? এবার বলেন তো, হিজ টি ওয়াজ টু হট, তার চা খুবই গরম। হি পুট সাম কোল্ড মিল্ক ইন ইট, সে কিছু কোল্ড মিল্ক দিছে চায়ের মধ্যে, কেন? চা ঠান্ডা হওয়ার জন্য। তাহলে সে কেন দিছে, একটা কারণ, একটা হচ্ছে ফলাফল। বেশিরভাগই আনসার দিচ্ছেন সো, ভেরি গুড। এবার আমি বলবো না, এটা বলেন তো সবাই কি হবে? অলদো কেন হইছে বলেন তো? অলদো উই হ্যাড অ্যান আমব্রেলা, যদিও আমাদের আমব্রেলা ছিল, উই গট এক্সট্রিমলি ওয়েট। বিকজ দিলে তো অর্থই হয় না, কারণ আমাদের আমব্রেলা ছিল এই জন্য ভিজে গেছেন, আমব্রেলা থাকলে তো আপনি ভিজতেন না। তার মানে যদিও ছিল তাও আপনি ভিজে গেছেন। কন্ট্রাস্ট রিলেশন, কন্ট্রাস্ট। এটা কি অর অ্যান্ড বাট, কোনটা হবে? উই ক্যান গো টু দ্য পুল, উই ক্যান গো হর্স রাইডিং, হুইচ এভার ইউ প্রেফার। আমরা পুলেও যাইতে পারি, হর্স রাইডিং এ যেতে পারি, তুমি যেটা পছন্দ। এটাও করতে পারি, এটাও করতে পারি, দুইটার মধ্যে একটা, তাহলে অর হবে। এই টাইপের ডু অর ডাই। এবার আমরা আরেকটা সেন্টেন্সের ট্রান্সলেশন দেখবো। দেখেন, প্রকল্পে প্রচুর টাকা খরচ করা হয়েছিল কিন্তু ফলাফল হতাশাব্যঞ্জক। প্রকল্পে প্রচুর টাকা খরচ করা হয়েছিল কিন্তু ফলাফল হতাশাব্যঞ্জক। কিন্তু তাহলে কি হবে বলেন তো? বাট হবে। এ হিউজ অ্যামাউন্ট অফ মানি ওয়াজ স্পেন্ট বাট দ্য আউটকাম ওয়াজ ফ্রাস্ট্রেটিং, একটা। এবার যদি এটা বুঝেন তাহলে 37তম বিসিএসটা করি তো আমরা। কি বলছে? কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স চুজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন। ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, সো watch out for falling animals, make sure you take an umbrella, keep your pets inside, keep the windows open. আপনি বৃষ্টি হইতেছে, উইন্ডোজ তো ওপেন রাখবেন না, বাদ। সবাই পেরে গেছেন, ভেরি গুড। এটা বললাম না? 44তম বিসিএস, হি কুড নট উইন বাট লার্নড আ লট। এটা যদিও কনজাংশন থেকে আসছে, মানে আমরা সাধারণত কনজাংশনের ক্লাস একসাথে মিলাই করাই, তো আজকে তো কনজাংশনের ক্লাস না। এটা কনজাংশন, এটা জেনে রাখেন, এটা আজকের ক্লাসের সাথে রিলেটেড না। ঠিক আছে, এটা আমরা অ্যাভয়েড করে যাই। এবার আমরা কিছু সেন্টেন্স দেখবো আবারও, যে সেন্টেন্সগুলো কিভাবে হয়, তখন আপনার ট্রান্সফরমেশনটা ক্লিয়ার হয়ে যাবে। ট্রান্সফরমেশনের সময় লাগবে আমাদের 30 মিনিট। যদিও প্রকল্পে প্রচুর টাকা খরচ করা হয়েছিল তবুও ফলাফল হতাশাব্যঞ্জক। Although a great deal of amount was spent, the result was dissatisfactory. Although দি হইল, ঠিক আছে। এবার আরেকটা দেখেন তো, যদিও প্রকল্পে প্রচুর টাকা খরচ করা হয়েছিল তথাপিও ফলাফল ছিল হতাশাব্যঞ্জক। তথাপিও, এটা হাউএভার অথবা ইয়েট দিয়ে করা যাবে, শুধু দেখে যান, এটা ইয়ে করা লাগবে না। এ লট অফ মানি ওয়াজ স্পেন্ড ইন দ্য প্রজেক্ট, ইয়েট হইলে কমা লাগে না, আর হাউএভার হইলে কমা লাগবে, এখানে সেমিকোলন হবে। হাউএভার হইলে সেমিকোলন এবং কমা দুইটাই ঠিক আছে, আর ইয়েট হইলে আগে শুধু কমা বসবে। ইয়েট দ্য রেজাল্ট ওয়াজ ডিসঅ্যাপয়েন্টিং, ইয়েট দিয়ে করলাম। এবার দেখেন আবার আরেকটা দিয়ে করি, ডিসপাইট দিয়ে বা ইনস্পাইট অফ দিয়ে। প্রকল্পে প্রচুর অর্থায়ন সত্ত্বেও, সিম্পল সেন্টেন্স, ফলাফল ছিল হতাশাব্যঞ্জক। তাহলে আমরা ইনস্পাইট অফ দিয়ে করে দেখি। ইন স্পাইট অফ স্পেন্ডিং হিউজ অ্যামাউন্ট অফ মানি ইন দ্য প্রজেক্ট, ইন স্পাইট অফ দ্য রেজাল্ট ওয়াজ ডিসঅ্যাপয়েন্টিং, এটা সিম্পল সেন্টেন্স। আর দৌদি করলে কমপ্লেক্স সেন্টেন্স। আরেকবার দেখেন, শুধু দেখে যান, এটা জাস্ট বুঝানোর জন্য, এটা আপনারা এখন ট্রান্সলেট করা লাগবে না, ট্রান্সলেট এটা রিটেনের ক্লাসে করানো হয়। যেহেতু প্রকল্পে প্রচুর টাকা খরচ করা হয়েছিল ফল হতে হবে, যেহেতু জায়গায় কি হবে খালি এটা বলেন, যেহেতু। কমপ্লেক্স সেন্টেন্স এটা, যেহেতু আছে। যেহেতু কি দো হয়, অ্যাজ অথবা সিন্স। অ্যাজ, এখানে বিকজ হবে না, অ্যাজ হবে। ফলে বা কাজেই, ফলে কি হবে বলেন তো, কোন ইয়াটা বসবে? সো, ফলে। সো অথবা দেয়ারফর বসাই দিলাম। দেয়ারফর বসাইলে আগে দিতে হবে একটা সেমিকোলন, দেয়ারফরের পরে কমা।
আর সো হইলে আগে একটা কমা দিলেই হয়, ফ্যান ভয়েসের আগে কমা বসবে। এই হইলো মোটামুটি, আর আমাদের লাগবে না এইগুলা আপনাদের জন্য না। আর এটা হচ্ছে আমি বাসায় দেখার জন্য আপনাদের কিছু ছক দিছি, এটা কনজাংশনের জন্য লাগে, তবে এই পরীক্ষা কনজাংশন এত কঠিন আসবে না। আপনারা এমনি দিয়ে রাখছি স্লাইডগুলা, এই 3-4টা স্লাইড, কিন্তু আপনি না দেখলেও চলবে, কোনো অসুবিধা নাই, অ্যাভয়েডও করতে পারেন। আমি চাইলে বাদ দিতে পারতাম, কিন্তু বাদ দেই নাই আর কি। এবার যারা এতক্ষণ ক্লাস মনোযোগ দিয়ে করছেন এবং বুঝছেন ক্লাস, তারা এখন ট্রান্সফরমেশন বারুদের মতো পারবেন, আরো মজা করে পারবেন একটু পরে। একবার মানে আগে যে আপনি ট্রান্সফরমেশন করতেন না প্লাস মাইনাস দিয়ে, এই আইডিয়াটা আস্তে আস্তে ভুলে যাবেন। প্রথম দিকে একটু কম ভুলবেন, প্রথম দিকে আপনার মনে হবে যে আপনার মনে হয়েছে ভুলতেছেন না আগের মতোই, তো আবার একটু পরে দেখবেন যে আস্তে আস্তে যখন সামনে যাব তখন আপনি বুঝবেন যে না না, আমার আগের আইডিয়াটা ঠিক নাই, আমরা এখন নতুন পদ্ধতিতে ট্রান্সলেশন করব, ট্রান্সফরমেশন। এই কথাটা আপনারা দেখতে থাকেন, আর 3 মিনিটের একটা বিরতি, আমি পানি টানি খাইতে হবে একটু, 3 মিনিটের বিরতি, এই কথাটা পড়তে থাকেন, আমি একটু পড়াই দিয়ে যাই, আপনারা দেখতে থাকেন। কোন কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করার সময় তার সাইন গুলা বাদ দিতে হবে। সাইন কি? ক্লজ মার্কার, ক্লজ মার্কার বাদ। প্রয়োজন অনুযায়ী নন ফাইনাইট অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব করতে হবে বা করতে হবে। একইভাবে সিম্পল থেকে যদি আপনি কম্পাউন্ড বা ইয়াতে করেন, কম্পাউন্ড করেন আবার কমপ্লেক্স করেন, নন ফাইনাইট অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এখানে যুক্ত করবেন, এখানে বানাবেন, আর এখানে এটারে শুট করতে হবে। মানে এই যে কম সিম্পল, এই যে ধরেন ওখানে তো পুরা সেন্টেন্স রে আপনি ক্লজ মার্কার বাদ দিয়ে ওটারে ফ্রেজ টেজ বানায় ফেলবেন বা নন ফাইনাইট বানায় ফেলবেন, আর এখানে ওইটারে টার্গেট করবেন, টার্গেট করে কমপ্লেক্স এবং কম্পাউন্ড বানাবেন। যারা এই কথাটা বুঝেন নাই, গুলি গুলি করবেন, হ্যাঁ শুট মানে গুলি। এই যে এই গুলি করা যারা বুঝেন নাই, কোনো অসুবিধা নাই, আস্তে আস্তে বুঝবেন, প্রথমে চিল্লাচিল্লি করা যাবে না যে এখন বুঝি নাই, একবারে শেষে যখন যাবেন ক্লাসে মনে হবে আপনার কাছে পান্তাবাদ। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ট্রান্সফরমেশন আইডিয়াটাই আপনার চেঞ্জ হয়ে যাবে। এই কথাটা না বুঝলে কোনো অসুবিধা নাই, দেখতে থাকেন, খালি দেখা মানে 3-4 মিনিট এরকম তাকাই থাকেন এটার দিকে, আর বিরতি। এবার দেখেন আমরা ছোটবেলা থেকে কথা শোনা যাচ্ছে? আচ্ছা, আমরা ছোটবেলা থেকে এই ছকটা দেখে আসছি, এই যে এটা যে কম্পাউন্ড সেন্টেন্সে বাট অথবা ইয়েট, এই দেখেন এই যে সবগুলা, হ্যাঁ সবগুলো হচ্ছে বাট, ইয়েট, অল, এন্ড, হ্যাঁ শুধু একটা আছে এন্ড, হি ওয়ান্ট অথবা ওয়ান্টেড টু, এটা ছাড়া সব কি কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকলে, বাট ইয়েট থাকলে কি করবেন, অর থাকলে কি করবেন, আর এন্ড থাকলে কি করবেন, এইটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। সিম্পল সেন্টেন্সে আপনি দেখলে তাকাইলে বুঝবেন যে সব নন ফাইনাইট, নন ফাইনাইট। দেখেন আপনি মুখস্থ করার চেয়ে বুঝার চেষ্টা করেন, এই যে ভার প্লাস আইএনজি, ভার প্লাস আইএনজি, ভার প্লাস আইএনজি, হ্যাঁ ইন স্পাইট অফ প্লাস এই যে পসেসিভ মানে হচ্ছে ফ্রেজ, কোনো দেখেন সাবজেক্ট নাই, টু ডট ডট প্লাস টু, হ্যাঁ এই যে নন ফাইনাইট, টু প্লাস ভার্ব, নন ফাইনাইট, নন ফাইনাইট মানে ইনফিনিটিভ আর কি, ভার প্লাস আইএনজি, ভার প্লাস আইএনজি, বা সব দেখবেন এখানে নন ফাইনাইট ভার্ব, আর এখানে দেখবেন সব এন্ড আর বাট, এন্ড বাটস অর, শেষ। মূল ঝামেলাগুলো হইলো এইগুলা থাকলে আপনার কোন ইয়া দিয়ে করবেন, কোন ক্লজ মার্কার ইউজ করবেন। সোজা যদি অর থাকে তাহলে তো নেগেটিভ বুঝায়, তাহলে ডোন্ট হবে। বাট আর ইয়েট থাকলে কিন্তু বুঝায়, এটা দো অল দো হবে। এখানে ভেরি এন্ড, যেহেতু অর নাই শুধু এন্ড আছে, ভেরি থাকলে ইফ দিয়ে, আর ভেরি শুধু এন্ড থাকলে নানা কিছু হইতে পারে। কেমনে আপনি বুঝবেন? অর্থ দেখে বুঝবেন, অর্থ কোনটার অর্থ কি এটা দেখে বুঝবেন। এটা ছাড়াও আমরা আপনাদের রিডিউসিং এর আরো কিছু মানে দেখাবো, তখন আপনি বুঝবেন যে বেসিক আইডিয়াটা আসলে কি, কিভাবে ট্রান্সফরমেশনটা হয়। কম্পাউন্ড সেন্টেন্স আমরা খেয়াল করি, হ্যাঁ প্র্যাকটিস দেখেন, আমরা এই একটু পরে গেলে আপনার কাছে অনেক কিছু ক্লিয়ার হবে। প্রথমে আমরা একটু আপনাদের মতো করে, যাদের রুল পছন্দ তাদের জন্য ওই ব্যবস্থা আছে, যাদের রুল পছন্দ না, যারা এভাবে শিখতে চান তাদের জন্য ব্যবস্থা আছে। যেমন ধরেন এটা আপনারা ছোটবেলা থেকে পড়ছেন, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। তাহলে এই যে একটু আগে আমি এত কিছু কেন শিখালাম আপনাদেরকে, এই যে একটা বার্ড আছে দেখছেন, তাহলে আমি যদি এটা কি করি, সিম্পলে যাই, তাহলে আমরা কি করতে হবে, যে কোনো একটারে মানে আমার কি করতে হবে, ফ্রেজ বানাই ফেলতে হবে, ঠিক না, ফ্রেজ। এবং এই যে কম্পাউন্ডের চিহ্নটা বাদ দিয়ে ফেলতে হবে, চিহ্ন বাদ, আর একটা ফ্রেজ বানানো। আর যদি কমপ্লেক্স করি তাইলে আমার সবকিছু ঠিক থাকবে, এই যে কমপ্লেক্সের সাইনটা উঠাই দিব আর কম্পাউন্ডের সাইনটা যোগ করে দিব, শেষ। দেখেন এবার, এবার দেখেন এটা এটা তো বুঝছি, সব জায়গায় আমার মূল কাজ কি, মূল কাজটা বুঝেন। মূল কাজটা হচ্ছে যে
কমপ্লেক্স থাকলে কমপ্লেক্স থেকে সিম্পল করার সময় কমপ্লেক্সের সাইন বাদ, কম্পাউন্ড থেকে সিম্পল করার সময় কম্পাউন্ডের সাইন বাদ দিলেন। এরপরে সিম্পল সেন্টেন্সে তো একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে, এখানে তো সাবজেক্ট এই ফাইনাইট ভার্ব সাবজেক্ট ফাইনাইট ভার্ব দুইটা আছে, তাহলে একটারে বাদ দিয়ে ফেলতে হবে। তাহলে আমি একটারে বাদ দিয়ে ফেলি, দেখেন এই যেটার সাথে ক্লজ মার্কার আছে ওইটাই বাদ দিতে হবে, ক্লজ মার্কার আলাদা। তাহলে ইন স্পাইট দো থাকলে তো পুরো সেন্টেন্স বসে, তাহলে দো বাদ, তাহলে দোর পরিবর্তে ইন স্পাইট অফ, একই কথা, দুইটাই একই কথা, সত্ত্বেও খালি এটা বসাইছি কেন, ওই যে দেখাইছি ইন স্পাইট অফ বা ডিসপাইট থাকলে, ডিসপাইট অফ হয় না আবার ডিসপাইট, তাইলে এরপরে ফ্রেজ বসে। তাহলে ফ্রেজ কেমনে করে, হিরে হিজ করে ফেলছি, ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা নন ফাইনাইট হচ্ছে ইজ এর সাথে আইএনজি যুক্ত করছি, বিং হয়ে গেছে। ইজ মানে কি বি প্লাস আইএনজি, বিং পুয়ার, হি ইজ অনেস্ট। আবার দেখেন এটা থেকে এটা আরেকটা জিনিস আছে যে আপনি বিং বাদও দিতে পারবেন চাইলে, ইন স্পাইট অফ হিজ পভার্টি এটাও দিতে পারবেন, হি ইজ অনেস্ট। আবার বলি, এই আইডিয়াটা বুঝলে আপনি সব বুঝে যাবেন। আবার বলি প্রথম থেকে, দেখেন আমি দেখছি যে এটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স, এটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স, এখন এটা কোঅর্ডিনেট ক্লজ, এটা কোঅর্ডিনেট ক্লজ, কেন, ভার্ব দ্বারা যুক্ত হয়েছে। এখন এখান থেকে যদি আমি কমপ্লেক্স করতে যাই তাহলে আমি বারটারে বাদ দিয়ে দিব, কেন, এটা কিসের চিহ্ন, ফ্যান ভয়েস মানেই কম্পাউন্ড, তাইলে আমার এখানে দো যুক্ত করে দিতে হবে বার্টের পরিবর্তে, কারণ আমি শিখছি কি, এই যে একটা ছক দেখাইছি, এখানে বার্ট হইলে ইয়েট হইলে এখানে দো আল দো, আর এখানে ইন স্পাইট অফ বা ডিসপাইট। আর যদি এটা সিম্পল করি, যেটার সাথে ক্লজ মার্কার আছে ওইটারে শুট করতে হবে, করেন এটার ক্লজ মার্কার বাদ দিয়ে ইন স্পাইট অফ বা ডিসপাইট লাগাবো, কারণ দুইটা একই কথা। এরপরে এটারে এই সেন্টেন্সটারে ফ্রেজ বানাই ফেলবো, ফ্রেজ, এই যখন ফ্রেজ পড়ানোর উদ্দেশ্য হচ্ছে এটা, যেটারে ফ্রেজ বানাই ফেলেন, হি ইজ বিং পুয়ার, এটা এখন সেন্টেন্স নাই আর, ফ্রেজ হয়ে গেছে, হিজ পভার্টি ফ্রেজ হয়ে গেছে। অথবা আপনি বলতে পারবেন ডিসপাইট হিজ পভার্টি অথবা ডিসপাইট হিজ বিং পুয়ার, একই কথা, ডিসপাইট আবার অব হবে না। এই কথাটা ক্লিয়ার সবাই, মানে কেন হয়, কিভাবে হয়, এটা একটা সোজা উদাহরণ দিয়ে দিছি। আপনারা যারা রিটেনের ক্লাস করছেন আপনারা জানেন যে আমি কোনো সোজা উদাহরণ দেই না ক্লাসে, পারলে অনেক কঠিন দেই, কিন্তু এটা আপনারা প্রিলির যারা আপনারা চাইবেন সোজা, এই জন্য সোজাই দেওয়া হয়েছে, এটা দিয়ে যদি বুঝেন তাহলে আমরা পরে আরেকটু ইয়েতে যাব। হ্যাঁ, কমা থাকবে। আর যারা রুল আকারে চান, যারা মনে করেন যে আপনার এটাতে আপনি বুঝেন নাই, তাহলে আপনার জন্য রুল আছে, এই যে কম্পাউন্ড থাকলে ক্লজ মার্কার বাট ইয়েট, আবার ক্লজ টু, ক্লজ 1 ক্লজ 2। আর যারা কমপ্লেক্স, এই যে রুল আকারে দেয়া আছে, দো প্লাস ক্লজ 1 তারপরে ক্লজ 2, ইন স্পাইট অফ বা ডিসপাইট অফ পসেসিভ, এরপরে নাউন প্লাস ভার্ব প্লাস আইএনজি। এটা দিয়ে যদি আপনি শিখতে চান শিখেন, আমার কোনো অসুবিধা নাই। তাইলে এই 38তম বিসিএস এর আনসার দেন তো, সে বলছে যে আপনারে select the right compound structure of the sentence, though he is poor he is honest, compound বলছে না, তাহলে আপনি কি করবেন, দো বাদ দেন, দিছেন যে দো যেখানে নাই, সিন্স অফ কম্পাউন্ডের সাইন এটা বাদ, সো কমপ্লেক্সের সাইন অ্যাজ কিসের সাইন, কমপ্লেক্সের সাইন বাদ। তাহলে এখানে এই যে হি ইজ পুয়ার আছে কিন্তু অনেস্ট আছে, সাবজেক্ট আর ভার্ব নাই, মানে আরেকটা ক্লজ কোঅর্ডিনেট ক্লজ নাই, তাহলে একমাত্র কে। আবার এবার এন্ড দিয়ে হবে না, এটা হইতো কিন্তু এন্ড দিয়ে হবে না, কেন হবে না, কারণ দো আছে, দো মানে হচ্ছে যে বাট, তাহলে হি ইজ পুয়ার বাট অনেস্ট, ক্লিয়ার। এবার আমি এই যে এই সিম্পল সেন্টেন্সটা আপনার মনে আছে, ডু অর ডাই, সোজা সেন্টেন্স, করো অথবা মরো, মানে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। তাহলে এটারে বেসিক্যালি আপনি যদি কম্পাউন্ডে করেন, বাংলায় কি করবেন, যদি না করো তাহলে মরবা, যদি তুমি না করো, ইফ ইউ ডোন্ট ডু ইউ উইল ডাই। তাহলে ইফ ইউ ডোন্ট ডু রে কেন আমি সিম্পলে এটা লিখি, উইদাউট লিখি, কারণ আমার তো এখানে অর মানেই নো মানে ইফ ইউ ডোন্ট, তাহলে উইদাউট মানে নেগেটিভ, তাহলে উইদাউট ডুইং দ্য ওয়ার্ক ইউ উইল ডাই, এই জন্য করে, আইডিয়াটা বোঝাও জরুরি। যেমন একই ধরনের সেন্টেন্স, এন্ড হবে না কারণ দো আছে এই জন্য হবে না, রাইসা, দো থাকলে এন্ড হয় না। স্টাডি হার্ড অর ইউ ফেল, তাহলে বলেন তো সোজা, যদি আমি কি করি, ইফ ইউ ডোন্ট স্টাডি, যেহেতু অর আছে নেগেটিভ, ইফ ইউ ডোন্ট স্টাডি হার্ড ইউ উইল ফেল, এই যে এটা, ইফ ইউ ডোন্ট যেহেতু প্রেজেন্ট টেন্স আছে আপনি প্রেজেন্ট টেন্স দিবেন, শুড মুড কেন দিবেন। এবার যদি সিম্পল করতে যান, ইফ ইউ ডোন্টটা বাদ, ইফ ইউ ডোন্ট তো এটা ক্লজ মার্কার বাদ দিয়ে দিবেন, ক্লজ মার্কার বাদ, দুইটা সাবজেক্ট আছে একটা সাবজেক্ট বাদ, ডু নট স্টাডি মানে কি, উইদাউট স্টাডিং হার্ড, এই, তাহলে এটা হয়ে গেছে নন ফাইনেট এবং এটা ফ্রেজ, দেখেন ফ্রেজ আর এটা পুরো সেন্টেন্স, তাহলে ফ্রেজ আর সেন্টেন্স হলে এটা সিম্পল সেন্টেন্স, ক্লিয়ার সবাই।
আনলেস দিলে তো এটা আবার কম্পাউন্ডই থাকি, কমপ্লেক্সই থাকি। এখন আগের থেকে সোজা মনে হচ্ছে না যে আপনি মুখস্থ না কইরা যে আইডিয়াটা যদি বুঝেন তাহলে আপনার আরো সোজা লাগবে। কিন্তু দেখেন যাদের আবার রুল লাগবে তাদের জন্য রুল দেয়া আছে। এবার দেখেন কিন্তু এবার অর মানে নেগেটিভ নাই, পজিটিভ আছে, পজিটিভ পজিটিভ ভেরি ডট ডট এন্ড, তাহলে ইফ ইউ ডোন্ট দি হবে। দেখেন ডু দ্য ওয়ার্ক আই শ্যাল পে ইউ এ হ্যান্ডসাম অ্যামাউন্ট, এন্ড দিয়ে যুক্ত হইছে। তাহলে এটার মধ্যে শর্ত কি, যদি কি, ইফ কি, যদি তুমি কাজ করো তাহলে আমি তোমারে পে করবো। তাহলে ইফ ইউ ডু দ্য ওয়ার্ক আই শ্যাল পে ইউ এ হ্যান্ডসাম অ্যামাউন্ট। এখন কেউ একজন কি বলতে পারবেন এটা সিম্পলটা কি, এখানে সিম্পল বাই ডুইং দিয়ে হবে না কেন? বাই ডুইং দিয়ে সিম্পল বা উইদাউট দিয়ে আইএনজি দিয়ে সিম্পল তখনই হবে যখন দুইটার সাবজেক্ট একই হবে, সাবজেক্ট একই না। সাবজেক্ট একই না হইলে বাই ডুইং দিয়ে এটা করা যাবে না, এই জন্য এটা সিম্পল হবে না, অন্যভাবে করতে হবে। কেন হয় না এগুলো আমরা আরো পরে আরো বুঝবো, এখন ক্লাস অনেক দেরি। যাদের রুল লাগবে রুল দেয়া আছে। এবার আসেন ভেরি নাই, ওটা তো অবশ্য ভেরি ছিল না, ভেরি না, এটা শুধু এন্ড, এন্ড মনে করে শুধু এন্ড, ভেরি না এটা, হ্যাঁ ভার্ব প্লাস এন্ড, এটা ভেরি না, সরি এই যে ভার্ব। কিন্তু দেখেন সাবজেক্ট প্লাস এন্ড, আবার এন্ড, হ্যাঁ ভার্ব প্লাস এন্ড, সাবজেক্ট প্লাস এন্ড, হোয়েন আর সিন্স ভার্ব প্লাস আইএনজি। দেখেন এই যে এন্ড দ্বারা শুধু একটা সিম্পল সেন্টেন্স যুক্ত, শুধু এন্ড। তাহলে সেন্টেন্সটা আমরা পড়ি কি বুঝি, বলছে উই ওয়েন্ট টু অফিস, অফিস আমরা তার অফিসে যাই, এন্ড উই ফাউন্ড হিম অ্যাবসেন্ট, আমরা তার অফিসে গেছি তাকে অ্যাবসেন্ট পাইছি। এখন এটা কমপ্লেক্সে কি হবে, আপনি যখন তার অফিসে গেছেন তখন তার অ্যাবসেন্ট পাইছেন, ঠিক না? যখন গেছেন, আইডিয়াটা বুঝেন, কোন সময় যে যখন গেছেন তখন, তাহলে এই জন্য এটা ওয়েন অ্যাজ সিন্স হয়, ওয়েন উই ওয়েন্ট হিজ অফিস উই ফাউন্ড হিম। খালি আইডিয়াটা কি, আইডিয়াটা হচ্ছে এন্ডটা বাদ দেয়া, দিয়ে এই যে ক্লজ মার্কার যুক্ত করে দেয়া, কমপ্লেক্স হয়ে যাবে। কমপ্লেক্স করা খুবই সোজা। কম্পাউন্ডে কি হয়, কম্পাউন্ডে কেন ভার্ব প্লাস আইএনজি হইছে, কারণ উই সেম, এই কারণে মডিফাই করছে, ঠিক আছে এটা মডিফায়ার। মডিফায়ার না বুঝলে কোনো অসুবিধা নাই, দুইটা সাবজেক্ট একই, এই জন্য আমি সাবজেক্ট কমন নিয়ে নিছি। দেখেন কমন সাবজেক্ট, এই যে কমন সাবজেক্ট কমন, আর এটা ক্লজ মার্কার কমপ্লেক্সের সাইন, এটা বাদ, তাহলে এটাও বাদ এটাও বাদ, এটা তো কমন নিছি দুইটা থেকে অঙ্কের মতো। গোয়িং টু হিজ অফিস, এই যে ওয়েন্ট এর সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে, ওয়েন্ট প্লাস আইএনজি মানে কি, গোয়িং মানে গো আর কি, একই কথা। তাহলে গোয়িং টু হিজ অফিস উই ফাউন্ড হিম অ্যাবসেন্ট। ক্লিয়ার এটা সবাই বুঝছেন? কোনো সমস্যা হচ্ছে বুঝতে? সবাই ক্লিয়ার, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। যাদের রুল লাগবে, ছোটবেলা থেকে যারা রুলে অভ্যস্ত, এটাতে অভ্যস্ত হইতে পারতেছেন না, তাদের জন্য এই যে সাবজেক্টের মধ্যে এন্ড থাকলে, এন্ড আলা কোনো কম্পাউন্ড সেন্টেন্স থাকলে ওয়েন অ্যাজ সিন্স দিয়ে করা যায়, সাবজেক্ট প্লাস এন্ড থাকলে, এবং এটা ভার্ব প্লাস আইএনজি দিয়ে সিম্পল দিয়ে করা যায়। এবার সাবজেক্ট যদি আলাদা হয়, সাবজেক্ট একই না, সাবজেক্ট ইজ নট ইকুয়াল টু সাবজেক্ট, একটা দেখি। সাবজেক্ট যদি আলাদা হয় তখন এট দ্য টাইম অফ, অথবা অন অ্যাকাউন্ট অফ, অথবা বিকজ অফ, ইন কনসিকুয়েন্স অফ, ওয়িং টু, এরপরে পসেসিভ, মানে এগুলা দিয়ে করা যায়। ধরেন এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, কেমন, এই যে এন্ড দ্বারা যুক্ত হয়েছে, দেখছেন কমা এখানে দেয় নাই, এন্ড দ্বারা যুক্ত হয়েছে। এটা যে কম্পাউন্ড, কারো কোনো সন্দেহ আছে? হ্যাঁ একজন জিজ্ঞেস করছে হোয়েন এর বদলে অ্যাজ দেয়া যাবে কিনা, যাবে যাবে, একই কথা একই কথা। সিন্সও দেয়া যাবে। দেখেন তো আমি এখানে কি করছি কমপ্লেক্স করার সময়, এই এন্ডটা বাদ দিয়ে ফেলছি না, বাদ দিয়ে কি করছি, এই যে হোয়েনটা যুক্ত করছি, হোয়েন হি ওয়াক আপ, দেখছেন কমপ্লেক্স হয়ে গেল সোজা, এখানে কমা দিছি। কিন্তু কম্পাউন্ড সিম্পল করার সময় আপনি তো ভার্ব প্লাস আইএনজি দি ওয়েকিং আপ এটা দিতে পারতেন, কিন্তু দিবেন না কেন, কারণ ওয়েকিং আপ তো ইটরে মডিফাই করবে না, কারণ দুইটা সাবজেক্ট আলাদা। সাবজেক্ট যদি আলাদা হয়, আলাদা এক না, তখন এট দ্য টাইম অফ দি করতে হয়, এট দ্য টাইম অফ হিজ ওয়েকিং আপ, তাহলে হিজটা রাখতে হবে, কারণ সাবজেক্ট একই না, তো এই জন্য কমন নেওয়া যাবে না, কমন নেওয়া যাবে না। এট দ্য টাইম অফ হিজ ওয়েকিং আপ ইট ওয়াজ রেইনিং, সে যখন যে ঘুম থেকে উঠতেছিল তখন বৃষ্টি হচ্ছে। তাহলে কখন আমার এটা হবে না, সাবজেক্ট যদি একই হয় আমি ভার্ব প্লাস আইএনজি দিয়ে কইরা ফেলবো, এই ভার্ব প্লাস আইএনজি, সাবজেক্ট একই কমন নিয়ে নিছি। সাবজেক্ট যদি এক না হয় তাহলে এগুলা দিয়ে করতে হবে, এট দ্য টাইম অফ, অন অ্যাকাউন্ট অফ, এগুলা দিয়া। হ্যাঁ সিম্পল ইজ নট সিম্পল এট অল, বলে না কমন সেন্স ইজ নট কমন এট অল, ওই রকম সিম্পল একটু কঠিন, সিম্পলই কঠিন। এই কারণেই সব বাক্য সিম্পলে লিখবেন, তাহলে সেন্টেন্স সুন্দর হবে। এবার আমরা ভার্ব প্লাস এন্ডও দেখছি, সাবজেক্ট প্লাস এন্ডও দেখছি, এন্ড ভেরি প্লাস এন্ড দেখবো। ভেরি, ভেরি মানে ছোটবেলা থেকে দেখছি সো দ্যাট, মানে হি ইজ ভেরি গুড, তাহলে হি ইজ সো গুড, এটা আমরা বলি।
এ দেখেন এই টু ডট ডট টু, হি ইজ টু উইক, হি ইজ সো উইক, হি ইজ ভেরি উইক। এটা দিয়ে মনে রাখবেন, একটা সেন্টেন্স মনে রাখলে শেষ। আপনি এটা দিয়েও মনে রাখতে পারেন। এই দেখেন, এই যে আমি ধরেন এই আগে এটা দেখাই, তারপর আরেকটা দেখাচ্ছি। এই ভেরি আছে, ভেরিটা ক্লিয়ার মনে রাখেন। হি ইজ ভেরি অনেস্ট অ্যান্ড হি উইল নট অ্যাকসেপ্ট ব্রাইব। সে এতই কি অনেস্ট, সে ব্রাইব নেয় না। তাহলে কমপ্লেক্স করার সময় কি করতে হবে? এই যে এন্ডটা বাদ দিবেন, এই তারপরে এই যে ভেরির জন্য সো আনবেন। সো হি ইজ সো অনেস্ট, এই যে এটার জায়গায় সো হয়ে গেছে, সো অনেস্ট দ্যাট, সো ডট ডট দ্যাট না, দ্যাট হি উইল নট অ্যাকসেপ্ট দ্য ব্রাইব। হি ইজ টু উইক টু অ্যাকসেপ্ট দ্য ব্রাইব। টু আর ডট ডট টু দি করে। এটা যারা কম বুঝছেন তাদের জন্য ধরেন এই যে আমি একটা হোয়াইট স্ক্রিনে আসেন, হি ইজ টু উইক টু ওয়াক। এটা কেন সিম্পল? কারণ এখানে ইজ ফাইনাইট ভার্ব আর এখানে টু ওয়াক হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে আমার কাজ কি? এটারে যদি আমি ইয়াতে করি, হি ইজ ভেরি উইক, ভেরি উইক, হ্যাঁ, হি ইজ ভেরি উইক, হি ক্যান নট ওয়াক, এন্ড হবে এখানে একটা। তাহলে কি হইলো? ভেরি ডট ডট এন্ড দিলাম। এখন এটা যদি আমি কমপ্লেক্স করতে যাই, আমার কাজ শুধু কি? এই যে দেখেন, এন্ডটা উঠাই দিব, উঠাই দিয়ে এখানে দিব দ্যাট, আর এই যে ভেরিটা উঠাই দিব, ভেরিটা উঠাই এখানে দিব সো। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এই এই জিনিসটাই এখানে বলা হয়েছে। আর যারা রুল আকারে চান, ভেরি এন্ড থাকলে সো ডট ডট দ্যাট সাবজেক্ট প্লাস এনি টেন্স আর টু ডট ডট টু প্লাস ভার্ব। বুঝা গেছে? ক্লিয়ার সবাই? এবার হি ওয়ান্টেড টু বা এটা কখন বসে দেখেন, হি স্টাডিড হার্ড অ্যান্ড হি ওয়ান্টেড টু পাস। সে কেন পরিশ্রম করতেছে? হি ওয়ান্টেড টু পাস। তাহলে আমাদের ইয়া কি ছিল? হি ওয়ান্টেড টু বা হি থাকলে এখানে কি বসে? সো দ্যাট, সো ডট ডট দ্যাট না, সো দ্যাট, যাতে সে ভালো রেজাল্ট করতে পারে বা পাস করতে পারে, যাতে। এইখানে সো দ্যাট এর অর্থ হচ্ছে কি? যাতে। তাহলে যখন ওয়ান্টেড টু থাকবে তখন আমরা যাতে দিব। হি স্টাডিড হার্ড, হি কুড পাস, সো দ্যাট হি কুড পাস। আর এটা তো সিম্পল, সিম্পল মানে খুবই সিম্পল। হি স্টাডিড হার্ড, সো দ্যাট সব বাদ, শুধু টু পাস দিলে হয়ে যায়। টু পাস, টু প্লাস ভি ওয়ান। এই যে এবার আরেকটা জিনিস আমরা দেখব, তিনটাই এন্ড। এন্ড এর ক্ষেত্রে সেন্স বুঝে আমি কাজ করতে হবে। সেন্স হয় টু প্লাস ভার্ব হবে, না ভার্ব প্লাস আইএনজি হবে, অথবা বিসাইডস প্লাস আইএনজি হবে। নট অনলি বাট অলসো থাকলে বিসাইডস, ওই যে অর্থের কারণে আসে। অর্থ, অর্থটা দেখলে আপনি বুঝবেন। যেমন ধরেন, ইট ওয়াজ মাচ রিগ্রেটেড দ্যাট হি ওয়াজ অ্যাবসেন্ট। কমপ্লেক্স। কেন কমপ্লেক্স? কারণ এই যে দ্যাট আছে। এখন এই যে ইট ওয়াজ মাচ রিগ্রেটেড দ্যাট কম্পাউন্ড হইলে এন্ড হবে। সিম্পল, এই যে এন্ড ছিল। ইট ওয়াজ মাচ রিগ্রেটেড টু বি অ্যাবসেন্ট, টু প্লাস ভার্ব, টু প্লাস ভি ওয়ান, এই যে টু বি, টু বি অ্যাবসেন্ট। এটা একটা জিনিস দেখলাম। অথবা ইয়া দিয়েও করা যায়, নট অনলি বাট অলসোর ইয়াটা দেখলে আপনি বুঝবেন যে আই গেভ হিম নট অনলি মানি, আমি শুধু তাকে টাকাই দেই নাই, বাট অলসো গুড অ্যাডভাইস। তাহলে আপনি শুধু এন্ড যুক্ত করে দিলে অর্থটা আসে না। দেখেন তো, আই গেভ হিম মানি অ্যান্ড আই গেভ হিম গুড অ্যাডভাইস। এটা সরি, ওই যে কম সিম্পলের কথা বলতে চাইছিলাম, সরি। এটা তো আসবে, বাট ইয়া দিলে, বাট অলসো দিলেও আসবে। এখানে বাট অলসোর জায়গায় বোথ ডট ডট এন্ড ইউজ করা যায়। বোথ এটা দিছেন। আচ্ছা, তাহলে আপনি নর্মাল আই গেভ হিম মানি, আই গেভ হিম অ্যাডভাইস, গুড অ্যাডভাইস, এটা হয়ে গেল। কিন্তু আপনি যদি সিম্পল করতে যান, তাহলে এই যে নট অনলি বাট অলসোর যে আইডিয়াটা, আমি শুধু তাকে টাকাই দেই নাই, ভালো পরামর্শ দিয়েছি। তাইলে এটা ভালো মানে টাকা দেয়া সহ বা টাকা দেওয়ার পাশাপাশি আমি তাকে গুড অ্যাডভাইসও দিয়েছি। তাহলে নট অনলি বাট অলসো হলে বিসাইডস কেন আসে? কারণ ওই যে অর্থের জন্য। অর্থ শুধু এন্ড থাকলে, মানে নট অনলি বাট অলসো থাকলে এন্ড দিয়ে ওটা সারাই ফেলতে পারবেন, কিন্তু এটা সারাইতে গেলে সিম্পলে, সিম্পলটাই একটু ভেজাল্লা, যে সিম্পলটা বিসাইডস আনতে হবে ওই যে অর্থটা ঠিক রাখার জন্য, নাহলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। সিম্পল একটু পরে আবার সোজা হয়ে যাবে। ঠিক আছে? এবার ওই যে অ্যাজ সুন অ্যাজ, নো সুনার হ্যাড, ছোটবেলা থেকে এটা করে আসছেন। হার্ডলি হ্যাড, স্ক্যার্সলি হ্যাড, এটা নর্মালি এন্ড, আর এটা ভার্ব প্লাস আইএনজি অথবা এট দ্য টাইম অফ। যেমন ধরেন, অ্যাজ সুন অ্যাজ দ্য পুলিশ অ্যারাইভড, যেই মাত্র না পুলিশ পৌঁছালো, দ্য ক্রাউড ডিসপার্সড। ক্রাউড, ক্রাউড কি হয়ে গেল?
ছত্রভঙ্গ হয়ে গেল, ছত্রভঙ্গ। তাহলে as soon as the police arrived, যেই মাত্র না পুলিশ আসলো, the crowd dispersed, as soon as আছে। তাহলে সিম্পল, কম্পাউন্ড করা খুবই সোজা, যে as soon as তো কিসের সাইন, ক্লজ মার্কার না, উঠাই দিলেন, এটাও দিয়ে দিলেন, এটাও দিয়ে দিলেন, মাঝখানে একটা এন্ড দিয়ে দিলেন, শেষ, এন্ড ইয়েট বার্ড দিয়ে হয়ে যাবে, এটা সোজা। কিন্তু as soon as যখন পুলিশ আসছে, এই জন্য at the time of, এই যে at the time of police arriving, কেন অ্যারাইভিং? অ্যারাইভ তো ভার্বের V2, মানে ফাইনাইট ভার্ব, ফাইনাইট তো রাখা যাবে না, তাহলে অ্যারাইভিং দিলে এটা ওই যে পসেসিভ করতে হয়, হিজ করি না আমরা ওখানে, আর পুলিশের পসেসিভ কি, পুলিশেস। at the time of police's arriving the crowd dispersed। এই আইডিয়াটা আমরা মোটামুটি বুঝলে হবে আপাতত। এরপরে এই আইডিয়াটা আরো বেশি সহজ করার জন্য আমরা আরো পদ্ধতিতে যাব একটু পরে। একই রকম উদাহরণ, এটা বুঝার আগে আমি আরেকটা জিনিস বুঝি, নন ফাইনাইট অ্যাডজেক্টিভ থাকলে কি করবেন, ওদেরকেই টার্গেট করবেন। আমি কি এখানে ওইটা আছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝছি, এখন আমরা ওই জায়গায় যাই নাই। আচ্ছা, এবার আসেন, আপনি যদি সিম্পল থেকে হ্যাঁ কমপ্লেক্সে যাইতে চান, সিম্পল থেকে কমপ্লেক্সে যাইতে চান, দেখবেন কোনো না কোনো সাইন আছে নিশ্চিত, নাহলে পরীক্ষার প্রশ্ন হবে না। হয় সেখানে একটা ভার্ব প্লাস আইএনজি বা ভার্বের V3 আছে নন ফাইনাইট, অথবা অ্যাডজেক্টিভ আছে, কোনো অ্যাডজেক্টিভ থাকবেই, আর নাহলে অ্যাডভার্ব আছে। যেটা আছে এটারে গুলি করবেন, তাইলে আপনার সিম্পল কমপ্লেক্স, কম্পাউন্ড অথবা কমপ্লেক্স দুইটাই হয়ে যাবে। আবার শুনেন, আপনারে যখন পরীক্ষার হলে বলবে যে একটা সিম্পল সেন্টেন্স দিয়ে বলবে যে এটার কমপ্লেক্স কি, তখন আপনি দেখবেন যে সিম্পল সেন্টেন্সটা দিছে, এটার মধ্যে হয় একটা নন ফাইনাইট ভার্ব আছে, নন ফাইনাইট কি, ভার্ব প্লাস আইএনজি, ভার্বের V3 অথবা 2 প্লাস ভার্ব, এই এটা থাকবেই। এটা যদি না থাকে নিশ্চিত একটা অ্যাডজেক্টিভ আছে, যদি অ্যাডজেক্টিভ না থাকে নিশ্চিত একটা অ্যাডভার্ব আছে, বুঝছেন? দেখেন, যেমন ধরেন এই যে একটা সিম্পল সেন্টেন্স, বলেন তো এখানে আপনি কারে শুট করবেন? দ্য রিপোর্টেড ওম্যান ইজ এ স্পাই, তাহলে রিপোর্টেডটা না দিলে তো হইতো দ্য ওম্যান ইজ এ স্পাই, দিলে হইতো না? এটা দিছে কেন? যেন আপনি কমপ্লেক্স করতে পারেন। মনে রাখবেন অবশ্যই একটা কি থাকবে, নন ফাইনাইট থাকবে, এটা অ্যাডজেক্টিভ, অথবা আপনি নন ফাইনাইটও বলতে পারবেন ভার্বের V3। তাহলে এখন আপনার টার্গেট হচ্ছে যে দ্য ওম্যান ইজ এ স্পাই, এটারে কিচ্ছু করা যাবে না, শুধু এই রিপোর্টারটারে টার্গেট করতে হবে। তার মানে এটারে ওই অ্যাডজেক্টিভ ক্লজ বানাই ফেলতে হবে। অ্যাডজেক্টিভ ক্লজ কেমনে বানায়, এটা সম্পর্কে অতিরিক্ত তথ্য কেউ দিতে পারবেন, বলতে পারবেন অ্যাডজেক্টিভ ক্লজ কেমনে বানায়, কোনো রুল লাগবে না, এমনি আপনি বানাইতে পারবেন। দ্য ওম্যান হু ইজ রিপোর্টেড, হু ইজ লাগাবেন, এই যে হু ইজ রিপোর্টেড, হু ইজ লাগাবেন, ইজ এ স্পাই, যাকে রিপোর্ট করা হয়েছে সে স্পাই। এবার যদি এটা বুঝেন, এই আইডিয়াটা যারা বুঝছেন আবার শুনেন, নাইলে কিন্তু শেষ আপনি, মানে এটা না বুঝলে আপনি আমার রুল ছাড়া আইডিয়াটাই বুঝেন নাই। যদি পরীক্ষার হলে আপনারে কোনো সিম্পল সেন্টেন্স দেয়, এটার মধ্যে অবশ্যই একটা নন ফাইনাইট নাইলে অ্যাডজেক্টিভ নাইলে অ্যাডভার্ব থাকবে। যেমন উদাহরণটা এটা, এই উদাহরণ অনুযায়ী পরীক্ষা একটা প্রশ্ন আসছে কি, হুইচ ইজ দ্য কারেক্ট কমপ্লেক্স ফর্ম অফ দ্য সেন্টেন্স। বলছে দেখেন, এই দেখেন চিহ্ন কিন্তু সে দিয়ে দিছে, এ করাপ্ট ম্যান ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স, তাহলে এ ম্যান ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স, নর্মাল। তাহলে এখানে কারে শুট করবেন বলেন তো, কারে শুট করবো আমরা এইখানে, এই সেন্টেন্সের মধ্যে কারে শুট করবেন? করাপ্ট, এই যে এটাই আমার ক্লু, এটা হচ্ছে আপনার ওই যে গোয়েন্দাদের ক্লু আর কি, এই যে করাপ্ট দিয়ে আপনি বুঝে যাবেন। তাহলে দেখেন, এ ম্যান হু ইজ করাপ্ট ক্যান নট রেসপেক্ট আদার্স হয় না, এই যে অপটা মিসিং আছে, এই জন্য এটা হবে না। এ ম্যান ডাজ নট রেসপেক্ট আদার্স হু আর করাপ্ট, আদার্স তো আর করাপ্ট না, তাহলে এটারে মডিফাই করছে, এই জন্য এটা হবে না। এটার কথা বলছে, আদার্সের কথা বলে না, ম্যানের কথা, ম্যান করাপ্ট, আদার্স করাপ্ট না। এ ম্যান হু ইজ করাপ্ট, এই যে হু ইজ করাপ্ট একটা অ্যাডজেক্টিভ ক্লজ যুক্ত করে দিয়েছি, এই জন্য অ্যাডজেক্টিভ ক্লজটা পড়াইলাম আবার আজকে, কারণ যদি আপনাদেরকে পড়ানো হয়েছে। ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স, এই যে এটা আনসার। এটা কি সবাই বুঝতে পারছি আমরা? 46তম বিসিএস এর প্রশ্নটা, এই ম্যানের জায়গায় হু ক্যান রেসপেক্ট চলে আসছে ইয়াতে, ওই যে ম্যানটা করাপ্ট, ম্যানের কথা বলছে, কারণ হচ্ছে করাপ্ট ম্যানও রেসপেক্ট ইয়া করতে মানে এটার আপনি যারে মডিফাই করতে হবে, টার্গেট করতে হবে, সে করাপ্ট, ওইটা এখানে বলে নাই। এখানে আপনার কি কারে শুট করবেন বলেন তো, এই কমপ্লেক্স সেন্টেন্সে এটা যদি কমপ্লেক্স করতে চান, মেক ইট কমপ্লেক্স, কারে শুট করবেন বলেন তো? এখানে আপনার ক্লু কি, ক্লু কি সবাই বলেন। দেখেন এই যে এই সেন্টেন্সটা এমনি দিলেও হইতো, এ ম্যান ক্যাচেস এট এ স্ট্র, মানে ডুবন্ত মানুষ খড়কুটা ধরে বাঁচতে চায়, তাহলে ড্রাউনিংটা হচ্ছে আমার টার্গেট।
তাহলে এই ড্রাউনিং এ দিব এ ম্যান হু ইজ ড্রাউনিং, শেষ। এই যে একটা অ্যাডজেক্টিভ ক্লজ বানাই দিলাম, সেন্টেন্স শেষ। যদি এটা বুঝেন তাহলে সবাই 37তমটা আনসার করেন তো। এ দেখেন, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এখানে আমার টার্গেটটা কি? শুট কারে করবো বলেন? আগে অপশন পরে দেখেন, আগে শুট কারে করবেন বলেন? ভেরি গুড, রোলিং রে শুট করব, রোলিং, ঠিক না? তাহলে রোলিং রে কোন জায়গায় শুট করছে দেখেন তো, এই যে এ স্টোন দ্যাট রোলস, দেখছেন? আর কোন জায়গায় কি শুট করছে? করে নাই। বুঝছেন? আনসার ডি হবে। কারো কোনো প্রশ্ন? কারো কোনো বুঝতে অসুবিধা যে আনসার ডি হবে, বাকিগুলো হবে না? এই একজন জিজ্ঞেস করছে যে সি কেন না? আপনারা বলতে পারবেন সি কেন না? কারণ এ দেখেন, এই সিতে বলছে হোয়াট, হোয়াট কিন্তু রিলেটিভ প্রোনাউন না, মানে এটার আগের স্টোন রে বুঝায় না। হোয়াটের আগে কোনো নাউন থাকে না, বুঝছেন? হোয়াটের আগে নাউন থাকতে পারে না। দ্যাট হচ্ছে যে রিলেটিভ প্রোনাউন, এটার আগে নাউন রে বুঝায়, কিন্তু হোয়াট তার আগের। জানেন ধরেন স্পিক হোয়াট ইউ লাইক, এই যে এটা ভার্ব, হোয়াট ইউ লাইক, তোমার যা পছন্দ সেটা বলো, এই যে আগে ভার্ব থাকে এটার আগে। হ্যাঁ, হুইচ দেয়া যাবে, হুইচ রোলস দেয়া যাবে, হুইচ হইল সেন্টেন্স শুদ্ধ হইতো। একজন জিজ্ঞেস করছে এই কেন না? এই কেন না বলতে দো অল দো তো কখন আসে আপনি একটু আগে দেখছেন, এটার সাথে এটার কোনো অর্থ মিলে না। আপনি যদি এ রোলিং স্টোন গ্যাদার নো মস, এই যে সিন্স যেহেতু স্টোন রোল করতেছে, এটা এটা তো ওই যে আপনার সিন্স আমরা কখন বসাই, এই যে আপনার এই রুলটা মনে আছে, এই যে রুল বলতে এই যে ছকটা দেখাইছি, সিন্স কখন বসে? এখানে সাবজেক্ট প্লাস এন্ড থাকলে। কিন্তু ওখানে তো আছে কি, একটা অ্যাডজেক্টিভ আছে। এবার দেখেন এই এখানে কারে শুট করবেন বলেন তো? এটা তো বিসিএস এর কোশ্চেনই দিছি, এত ইজি প্রশ্ন, বিসিএস এর প্রশ্নই তো আপনারা করাচ্ছি, এটা তো আমি বানাই নাই। ইন্ডাস্ট্রিয়াস, তাহলে এটা সবাই করে ফেলেন তো, আনসার দেওয়ার আগেই করে ফেলেন। অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয়, তাহলে এ বয় হু ইজ ইন্ডাস্ট্রিয়াস, এ দেখেন এ বয় হু ইজ ইন্ডাস্ট্রিয়াস ইজ শিওর টু প্রসপার, সোজা। এখানে আপনি কারে টার্গেট করবেন? কি চিহ্ন আপনার পরীক্ষার হলে দিয়ে দিছে বলেন তো? সার্টেনলি আই সাপোর্ট ইউ, সার্টেনলি, এই যে এটা আছে মানে এটারই টার্গেট করতে হবে, ইট ইজ সার্টেন দ্যাট, নাইলে এটা কমপ্লেক্স হবেই না। যদি আপনারা শুধু এটা দিত তাহলে এটার কোনো কমপ্লেক্স হবে না। তাহলে সার্টেনলি মানে ইট ইজ সার্টেন দ্যাট। ক্লিয়ার? এই কথাটা বুঝছেন সবাই? মেক ইট কমপ্লেক্স এবং কম্পাউন্ড, এটাকে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড করবেন। হিজ এন্টারপ্রাইজ ফেইল টু অ্যাড টু হিজ ওয়ারিস, বলেন তো এখানে আমি কারে টার্গেট করব? নন ফাইনাইট কোনটা এখানে? নন ফাইনাইট কোনটা? ভেরি গুড, টু অ্যান্ড, টু অ্যাড। এই যে নন ফাইনাইট কি রকম? টু প্লাস ভার্বের ভি ওয়ান অথবা ভার্বের ভি থ্রি অথবা ভার্ব প্লাস আইএনজি, তাহলে এটা নন ফাইনাইট। এই যে আমরা দেখাইছি তিন রকম, এই যে ভার্ব প্লাস আইএনজি, ভি থ্রি অথবা টু প্লাস ভার্ব। তাহলে আমরা দেখলাম যে এটা এই যে টু অ্যাডটা হচ্ছে যে কি, নন ফাইনাইট। এটা ক্লিয়ার সবাই? তাহলে টু অ্যাড রে শুট করতে হবে, করলাম। হিজ এন্টারপ্রাইজ ফেইলড হুইচ অ্যাডেড, এই যে হুইচ অ্যাডেড টু হিজ ওয়ারিস, দেখছেন? আর কম্পাউন্ড করা তো সোজা, কম্পাউন্ড কেমনে করে? এন্ড যুক্ত করে দিলে কম্পাউন্ড হয়ে যাবে। দিস অ্যাডেড টু হিজ ওয়ারিস, দিস একটা আনসি আমি, হিজ এন্টারপ্রাইজেস ফেইলড এবং দিস অ্যাডেড টু হিজ ওয়ারিস, এই হলো কাহিনী। এই আইডিয়া যারা বুঝছেন তারা আজকে থেকে রুল টুল ভুলে যান, এভাবে করবেন, তাহলে আপনার পরীক্ষার হলে বুঝতে সোজা হবে, কেন হবে না। তাহলে কারেকশন করতে আপনার সোজা হবে, কারেকশন, যে আপনি বুঝা বুঝা করবেন যে কোনটা হয় না। এবার এতক্ষণ যারা মনে হয়েছে যে যে আপনি সহজ, মানে আপনি বলছেন না সিম্পল সেন্টেন্সই কঠিন, সিম্পল ইজ টাফ, এটা বলছেন না? এখন দেখবেন সিম্পল আপনার কাছে সোজা মনে হবে। দেখেন এটাই আমার টার্গেট, যে আপনারা এটা সোজা করে দেয়া। আসেন দেখি আমরা সিম্পল সোজা হয় কিনা। কি মনে রাখবেন? যেই কোনো সেন্টেন্স সিম্পল করতে হইলে ক্লজ মার্কার অথবা কোঅর্ডিনেট, ক্লজ মার্কারটা বাদ দিয়ে ফেলতে হবে, ক্লজ মার্কার বাদ, তারপরে নন ফাইনাইট করেন, সিম্পল হয়ে যাবে। আবার বলি, যে কোনো সিম্পল করতে গেলে কমপ্লেক্স রে আপনার কাজ হচ্ছে ক্লজ মার্কারটা বাদ দিয়ে ফেলবেন, নন ফাইনাইট করে ফেলবেন। আসেন এরপরে আমরা যে অ্যাডজেক্টিভ ক্লজ পড়ছি না, এটারে রিডিউস করে কেমনে, এই কথাটা এখানে আমরা বলবো। দেখেন, যেমন ধরেন পিপল হু আর লিভিং ইন আ গ্লাস হাউসেস, অ্যাডজেক্টিভ ক্লজ, শুড নট থ্রো স্টোন, মানে যারা গ্লাসের বাড়িতে থাকে তাদের পাথর ছোড়া উচিত না। তাহলে এটার যদি আমি সিম্পল করি, আপনারা বলছেন না সিম্পল কঠিন, দেখেন তো কঠিন কিনা। ক্লজ মার্কার কোনটা? আমার সবাই শুধু বলেন ক্লজ মার্কার কোনটা? ক্লজ মার্কার হু, তাহলে ক্লজ মার্কার বাদ দিলাম। তাহলে ফাইনাইট ভার্ব একটা এই যে আছে, এই যে শুড, আর একটা আর আছে, তাহলে একটা বাদ দিয়ে দিতে হবে, দিলাম, শেষ। এই দেখেন এই তো কাটে দিলাম।
তাহলে পিপল লিভিং ইন আ গ্লাস হাউসেস শুড নট থ্রো স্টোন, সিম্পল হয়ে গেছে। এটা যদি সবাই পারেন বলেন তো এটা পারবেন কিনা? এখানে আর নাই, লিভ আছে, কি করতে হবে? পিপল হু লিভ ইন গ্লাস হাউসেস শুড নট থ্রো স্টোন, হু বাদ দিতে হবে, লিভরে কি করে ফেলতে হবে? নন ফাইনাইট করে ফেলতে হবে। নন ফাইনাইট কেমনে করে? আইএনজি দিয়ে। পিপল লিভিং ইন গ্লাস হাউসেস শুড নট থ্রো স্টোন, ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? টু লিভ দিলে হবে না, কারণ টু লিভ দিলে অর্থ চেঞ্জ হবে কি জানেন? টু পিপল টু লিভ ইন গ্লাস হাউসেস মানে যারা ভবিষ্যতে গ্লাস হাউসে বাস করবে, অর্থ এরকম হয়ে যাবে। পিপল টু লিভ মানে যাদেরকে গ্লাস হাউসে থাকতে হবে, সেন্সটা ফিউচারের মতো হয়ে যাবে, এই জন্য। তাহলে পিপল লিভিং, এটা ক্লিয়ার? এবার দেখেন তো এইটারে কি টার্গেট করবো আমি? রিসার্চ রিপোর্ট হুইচ ওয়াজ প্রেজেন্টেড ইন দ্য লাস্ট সেমিনার হ্যাজ এক্সিলেন্ট ফাইন্ডিংস, তাহলে হুইচ ওয়াজ বাদ দিতে হবে। তাহলে দ্য রিসার্চ রিপোর্ট প্রেজেন্টেড ইন দ্য লাস্ট সেমিনার হ্যাজ এন এক্সিলেন্ট ফাইন্ডিং, প্রেজেন্টেড কি? ভার্বের ভি3, ভি3 মানে কি? নন ফাইনাইট। ক্লিয়ার? ক্লিয়ার? সবাই বুঝছেন? এখন কি আপনাদেরকে ওই যে রুলের যন্ত্রণা আমি ফেলতেছি নাকি সোজা মনে হচ্ছে? সোজা মনে হচ্ছে না কঠিন মনে হচ্ছে? এবার বলেন তো, দ্য ম্যান হু ইজ রেসপন্সিবল সেইড দ্য আন্ডারগ্রাউন্ড ওয়াটার হ্যাড হাই সল্ট কন্টেন্ট, তাহলে হু ইজ বাদ, তাহলে বলতে হবে দ্য ম্যান রেসপন্সিবল। অনেকে বলতে পারেন দ্য রেসপন্সিবল ম্যান, দরকার নাই, দ্য ম্যান রেসপন্সিবল দিলেই হবে। এখানে রিডিউস করছি, মানে আবার এটা এটা তাও ইয়াতে আছে, হ্যাঁ, এটা তাও ওই যে দ্যাটটা উজ্জ্ব আছে, তাও কমপ্লেক্স, এটা জাস্ট রিডিউস। এখানে বলেন তো, হার নেম হুইচ ইজ লুই আন কন্টেইনস অ্যান ইজি সাউন্ড ফর দ্য ডিপ টু প্রোনাউন্স, এখানে কি হবে? হার নেম হুইচ ইজ বাদ, হার নেম লুই আন, বাস হয়ে যাবে, সিম্পল। পরেরটা, দ্য বুকস দ্যাট আর অন দ্য টেবল বিলংস টু ঐশী, দ্যাট ক্লজ মার্কার বাদ, একটা ফাইনাইট ভার্ব বাদ, তাহলে দ্য বুক অন দ্য টেবল বিলংস টু ঐশী, এরকম। একই রকম ভাবে এই যে দ্য উইন্ডো হুইচ ওভারলুকস দ্য গার্ডেন ইজ ব্রোকেন, তাহলে হুইচ ওভারলুকড বা ওভারলুকস দুইটাই একই কথা, এটা বাদ, এটা বাদ, এটা আইএনজি হয়ে যাবে, আইএনজি। এই যে দ্য বুকস উইন্ডো ওভারলুকিং দ্য গার্ডেন, ওভারলুকিং। এবার দেখেন সাবজেক্ট যদি একই হয় মানে কমন নিতে পারবেন, এই যে কমন, আফটার দে স্যাং টু সং দে ডিড এ ড্যান্স, দুইটা গান গাওয়ার পরে তারা নাচলো, তাহলে আফটার সিঙ্গিং এ টু সং দে ডিড এ ড্যান্স, তাহলে এই যে আমি কি করছি বেসিক্যালি, এই যে দে একটা কমন নিয়ে নিছি, তাহলে আফটার স্যাং টু সং তো হয় না, তাহলে এটারে নন ফাইনাইট করতে হবে, আফটারের পরে ভার্ব প্লাস আইএনজি, আফটার সিঙ্গিং টু সং দে ডিড এ ড্যান্স, সাবজেক্ট একই। আবার দেখেন আরেকটা তো সাবজেক্ট একই, ওয়ান্স হি হ্যাড বিন চ্যালেঞ্জ টু প্লে কার্ডস, তাকে যখন চ্যালেঞ্জ করা হয়েছে কার্ড প্লে করতে, নাজমুল উডন্ট স্টপ প্র্যাকটিসিং, সে প্র্যাকটিস করা বন্ধ করে নাই, তাহলে হ্যাড বিন, হি হ্যাড বিন, এই অংশটা আমারে বাদ দিতে হবে, কেন? তাহলে আমি যদি ওয়ান্স চ্যালেঞ্জ টু প্লে কার্ডস, এটা ভার্বের ভি3, এই যে একইভাবে। তারপরে দেখেন একইভাবে, উই ওয়ার্ক অন দ্য প্রজেক্ট আনটিল উই ফিনিশ ইট, তাহলে উই কমন, উই কমন গেছে, দেখেন উই কমন, এই যে উই ওয়ার্ক অন দ্য প্রজেক্ট, উই বাদ, তাহলে আনটিলের পরে নিশ্চয়ই ফিনিশড হবে না, আইএনজি হবে ভার্ব প্লাস আনটিল উই ফিনিশিং ইট। আবার সাবজেক্ট একই, শুধু দেখতে থাকেন, ওয়াইল আরিশা ওয়াজ ইন লন্ডন, যখন সে লন্ডনে ছিল শি রোড টু মি ডেইলি, সে আমার কাছে ডেইলি লিখতো, ওয়াইল, তাহলে আপনি কি করবেন? ওয়াইল বাদ দিয়ে দিতে হবে, সরি ওয়াইল না বাদ দিলেও হবে, যদি আপনি ওই যে সাবজেক্ট ভার্ব বাদ দেন সমস্যা নাই। ওয়াইল আরিশা ওয়াজ, তো আরিশা সাবজেক্ট বাদ, এই যে দুইটা কমন, শি আর সে একই কথা, ওয়াজ বাদ, হোয়াইল ইন লন্ডন, এই এখানে ক্লজ মার্কার বাদ না দিলেও হবে, কারণ হোয়াইল ইন লন্ডন দিলে এটা একটা ফ্রেজের মতো কাজ করে। আবার সাবজেক্ট একই, ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়াজ ইল লিজা ওয়েন্ট অন স্টেজ, তার ইল থাকা সত্ত্বেও মানে অসুস্থ সত্ত্বেও সে ইয়াতে গেছে, তাহলে ঠিক একই রকম ভাবে ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট, এটা দ্যাট, এই যে দ্য ফ্যাক্ট দ্যাট আর সাবজেক্ট এটা বাদ দিয়ে ফেলতে হবে, দ্যাট ক্লজ মার্কার, ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট, তাহলে ডিসপাইট বিং ইল, ওয়াজ কি হয়ে গেছে? ভার্ব প্লাস আইএনজি, ইল ইলের মতো আছে, ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট, এই যে এটা বাদ গেছে। একজন জিজ্ঞেস করছে এস কি, এস এস কি, সাবজেক্ট একই, সাবজেক্ট মানে সাবজেক্ট সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজ, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুইটা সাবজেক্ট সাবঅর্ডিনেট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট যদি একই হয়, এটা বোঝানো হয়েছে। হোয়াইল আই এম ফন্ড অফ জেপ আই ডোন্ট ওয়ান্ট টু ম্যারি, আমি ফন্ডকে পছন্দ করি কিন্তু তাকে আমি বিয়ে করতে চাই না,
তাহলে while I am fond of, I আছে am বাদ যাবে, তাহলে while fond of জেব, I am বাদ, আর while fond of জেব দিলে হবে, কারণ এটা একটা ফ্রেজের মতো কাজ করতেছে, মানে বাদ না দিলে হবে। এখানে আপনি বাদ না দিলে হবে এই যে when I work I forgot to eat, তাহলে আমি যখন কাজ করি তখন খেতে ভুলে যাই। তাহলে when working, এই যে আই দুইটা কমন, আই কমন নিয়ে নিছেন, আর ওয়ার্ক তো নিশ্চয়ই ফাইনাইট ভার্ব, তাহলে হবে না, তাহলে নন ফাইনাইট করবো কেমনে দিয়ে, ভার্ব প্লাস আইএনজি দিয়ে। বুঝতেছেন? সবাই বুঝতেছেন? একই রকম ভাবে এটা 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 দেখানোর দরকার নাই, এটা সেম। আর ড্যাংলিং মডিফায়ারটা আপনাদেরকে পড়ানো হয়েছে? ড্যাংলিং মডিফায়ার কোনো ক্লাসে পড়ানো হয় নাই না? আচ্ছা তাহলে দেখাই দেই, পড়ানো হইলে ফাঁকি মারতাম আর কি। যার শেষ হইতে দেরি হবে সে এখনো আরো মনে করেন 10-15 মিনিট লাগবে, যার যিনি বলতেছেন ক্লাস আর কতক্ষণ হবে শেষ হবে কখন, তারা লিভ করতে পারেন, আপনি পরে ভিডিও দেখে নিবেন, আপনার থাকতে হবে কেন ক্লাসে? থাকা তো বাধ্যতামূলক না, আমরা ভিডিও দেই কেন? আচ্ছা ড্যাংলিং মডিফায়ার না করাইলেও মনে করাবে, আপনারা চাইলে আমি ড্যাংলিং মডিফায়ার অ্যাভয়েড করতে পারি। ড্যাংলিং মডিফায়ার বলবো দরকার আছে? দুইটা সেন্টেন্স আমরা দেখি। আই স এ ডেড কাউ, আমি একটা মরা গরু দেখছি। আই ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট, আমি হচ্ছে যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আমি একটা মরা গরু দেখছি, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তাহলে আই স এ ডেড কাউ ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট। মনে রাখবেন যেটার সাথে আপনি নন ফাইনাইটটা বসাবেন না, যেই সাবজেক্টের সাথে নন ফাইনাইটটা যেখানে বসাবেন, মানে এই যে পার্টিসিপলটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, এই জন্য এটারে ইলজিক্যাল পার্টিসিপলও বলে। তাহলে এটা তারে মডিফাই করে, তার কথাই বলে। যেমন আপনার অ্যাডজেক্টিভ ক্লজ, যেরকম অ্যাডজেক্টিভ ক্লজের আগে নাউনটার কথা বলে না, ফ্রেজও প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজও তার আগে নাউনরে মডিফাই করে। তার মানে আপনি যদি এটারে একসাথে লাগান যে আই স এ ডেড কাউ ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট, মানে কাউটা মরা কিন্তু সে হাঁটা যাচ্ছে, মরা গরু হেঁটে যাচ্ছে, তাহলে মরা গরু তো নিশ্চয়ই হাঁটতে পারে না। বুঝছেন? এই জন্য বলতে হবে কি, while walking along the street, কে হাঁটতেছে? কে? আমি। এই যে পরে আই আছে, তার মানে ভার্ব প্লাস আইএনজি যার আগে হবে তারে মডিফাই করবে, বা যার পরে হবে এর আগেরটারে মডিফাই করবে। তাহলে আমি যখন হেঁটে যাচ্ছিলাম আমি মরা গরু দেখছি, এই যে মরা গরুরে এখন কোনো কেউ মডিফাই করে নাই। এটাই হচ্ছে যে, এটা যদি আমি দেই, এটারই বলে ড্যাংলিং। ড্যাংলিং মানে কি? ইলজিক্যাল, কারণ মরা গরু হাঁটতে পারে না। এখন আমারে বলেন এই সেন্টেন্সটা কি ড্যাংলিং মডিফায়ারের সমস্যা আছে না নাই? এটা কি শুদ্ধ নাকি অশুদ্ধ? আফটার জাম্পিং আউট অফ দ্য বোট, বোট থেকে লাফ দিয়ে, দ্য শার্ক বিট দ্য ম্যান, দ্য শার্ক লোকটাকে কামড়ালো। ভুল কেন বলেন তো? এই যে বোট, মনে হচ্ছে যে এই শার্কের আগে বসছে না এই মডিফায়ারটা, তাহলে মনে হচ্ছে যে শার্কই বোট থেকে লাফ দিছে, তাহলে মনে হচ্ছে যে শার্ক থাকে বোটে আর মানুষ থাকে পানিতে, মানে মানুষ। বুঝছেন? এই জন্য হবে কি, আফটার জাম্পিং আউট অফ দ্য বোট, বোট থেকে জাম দেওয়ার পরে কে জাম দিছে? লোকটা, কারণ বোটে তো লোক থাকে। ওয়াজ বিটেন বাই আ শার্ক। বুঝা গেছে? এটাই ড্যাংলিং মডিফায়ার। এটাতে কি ড্যাংলিং মডিফায়ারের সমস্যা আছে? কি হবে? কেন 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 সমস্যা বলেন তো? কারণ কম্পিউটার নিজেই লিখতেছে মনে হচ্ছে না, মডিফায়ারটা কার পরে আছে? সাবজেক্টের আগে আছে, প্রি মডিফায়ার। সে রাইটিং এন এসে মানে কি, কে লিখতেছে? আমি। তাহলে আমি আমার কথা আগে আসতে হবে, হোয়াইল রাইটিং এসে আই আসবে এরপরে, এরকম। একই রকম উদাহরণ আর দুই আছে। এই যে আমি এতক্ষণ যে কথাবার্তাগুলো বলছি, 199 থেকে 207 স্লাইড একই কথাবার্তা বলছে, এটা আপনারা দেখবেন। 199 থেকে 200 স্লাইড। এরপরে আমি শুধু শেষের দিকে একটা জিনিস দেখাবো, আর 3 কথা বাকি। 3 কথা 3 মিনিট লাগবে। ইভা আক্তার বুঝে নাই। কি বুঝেন নাই? ড্যাংলিং মডিফায়ার বুঝেন নাই? এ দেখেন আবার বলতেছি যারা বুঝেন নাই, এই যে আফটার জাম্পিং না, এই যে এতক্ষণ আপনাদেরকে কি পড়াইছি? বলছি যে নন ফাইনাইট ভার্ব প্লাস আইএনজি মানে নন ফাইনাইট মানে ফ্রেজ, এটা একটা ফ্রেজ, ওই যে সিম্পল সেন্টেন্সের ফ্রেজটা আর কি, ফ্রেজ। তো জাম্পিং আউট অফ দ্য বোট, বোট থেকে লাফ দিচ্ছে, যে লাফ দিচ্ছে এটা তো একটা মডিফায়ার। মডিফায়ার কি আপনারা প্রথম 2-3 ক্লাসে পড়ে ফেলছেন, যদি না পড়েন ক্লাসগুলো আবার দেখবেন তাহলে পারবেন। তাহলে এই যে আফটার জাম্পিং আউট অফ দ্য বোট কে জাম্প দিচ্ছে, এরপরে যে সাবজেক্টের কথা আনছি না, দ্য শার্ক, হবে না শার্ক। কেন শার্ক হবে না? কারণ হচ্ছে বোটে কোনো শার্ক বাস করে না। শার্ক বাস করে কোথায়? মানে হাঙর, সমুদ্রে।
তাইলে হবে আফটার জাম্পিং আউট অফ দ্য বোট দ্য ম্যান ওয়াজ বিটেন, মানে তাহলে বোঝা যাচ্ছে যে সেন্টেন্সে লোকটাই কি বোট থেকে লাফ দিছে, কোথায়, সমুদ্রে। তারপরে সমুদ্রে যখন লাফ দিছে তারে শার্ক কামড় দিছে। একই রকম ভাবে রাইটিং দ্য এসে, এসেটা লিখে দ্য কম্পিউটার সাডেনলি ক্র্যাশড লুজিং অল মাই ওয়ার্ক, তাহলে হবে আই লস্ট অল মাই ওয়ার্ক। I lost all my work because the computer suddenly crashed. I কেন আই, কারণ এসে লিখছি আমি, কম্পিউটার তো এসে লেখে নাই। এবার যারা বুঝছেন ড্যাংলিং মানে হচ্ছে ইলজিক্যাল, এবার বুঝছেন, যারা বুঝেন নাই তানিয়া ফ্রোজ ইমু। এবার এই যে গরুর উদাহরণ দেখতে পারেন আপনারা যদি না বুঝেন গরুর উদাহরণটা কি। আচ্ছা বুঝে গেছেন না, বুঝেছি, তাহলে তো আর লাগবে না, গরুর উদাহরণে যাওয়ার দরকার নাই। তা আমি এতক্ষণ যে কথাগুলো রিডিউসিং দি করাইছি পরের স্লাইডগুলোতে এই কথা আছে, এটা আপনারা দেখার জন্য। বাকি তিনটা কথা এ দেখেন, এটা একটু ডিফারেন্ট ভাবে মনে রাখতে পারেন, চাইলে এমনও রুল দিয়ে হয়, মানে রুল বলতে আমি যে কথাগুলো বলছি ওটা দিয়ে মিলে যাবে, তাও আপনারা মনে রাখতে পারেন। আই ওয়েন্ট টু দ্য স্টেশন, আমি কোথায় গেছি, স্টেশনে, বাই আ ট্যাক্সি, টু অ্যাভয়েড দ্য মিসিং ট্রেন, টু অ্যাভয়েড এটা আমার টার্গেট করতে হবে, এটা তো বুঝছেন সবাই। এই জন্য এটা টার্গেট করার জন্য আমি যখন কমপ্লেক্স করব, I went to the station by a taxi lest I should miss the train, should না দিলে হবে lest I miss the train। এই যে এই টাইপের কথা, কারণ আমরা যখন লেস্ট, এটা কেন লেস্ট আসলো আমরা জিজ্ঞেস করতে পারেন। লেস্ট আসছে এই জন্য, লেস্টের অর্থ হচ্ছে টু অ্যাভয়েড দ্য ফিয়ার দ্যাট, বা ফর দ্য সরি টু ফর দ্য ফিয়ার দ্যাট, এই ভয়ে যে, মানে আমি স্টেশনে ট্যাক্সি নিয়ে গেছি এই ভয়ে যে আমি ট্রেনটা মিস করব, বা পাছেও আমি ট্রেনটা মিস করব। এই যে টু অ্যাভয়েড আসছে এই জন্য লেস্ট আসছে, এটা অর্থ বুঝে করতে হবে আমার, আদারওয়াইজ টাইপের। হ্যাঁ, এবার আরেকটা উদাহরণ আমরা এরকম দেখি, যদি এরকম টু, ওইটা তো দেখছেন টু অ্যাভয়েড হলে লেস দিবেন, লাইক থাকলে কি দিবেন, হি স্পিক্স লাইক এ লিডার, সে লিডারের মতো কথা বলতেছে। তার মানে যদি আমি কমপ্লেক্স করি, যদি ক্লজ মার্কার আনতে চাই, তাহলে কি করতে হবে, সে এমন ভাবে কথা বলতেছে যেন সে লিডার, অ্যাজ ইফ অ্যাজ দো, এই যে এটা হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার এ লিডার, এটা এই। আর এই টেন্স তো আপনারা জানেন, রাইট ফর্ম অফ ভার্বসে করছেন, নাহলে করবেন। এই পাশে অ্যাজ ইফ এর এই পাশে প্রেজেন্ট সিম্পল থাকলে এই পাশে পাস্ট সিম্পল হয়, এটা আপনারা পড়ছেন, না পড়লে পড়বেন, আর রুল আকারও দেয়া আছে যারা রুল চান। আর একটা জিনিস হচ্ছে যে এইগুলো অর্থ বুঝলে এমনিতে পারার কথা, কিন্তু অনেক সময় পারবেন না, এই জন্য দেখাই দিচ্ছি। ইন প্রপোর্শন টু, অনুপাত, প্রাইস ইনক্রিজেস ইন প্রপোর্শন টু ডিমান্ড, মানে ডিমান্ড বাড়লে ডিমান্ডের অনুপাতে প্রাইসও বাড়ে। ইন প্রপোর্শন টু হইলে ওই যে দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ হয়। শুড না বসাইলেও সেন্টেন্স হবে, কিন্তু পরীক্ষার হলে যদি আপনার শুডের অপশন থাকে তাহলে আপনি শুড বলবেন, কিন্তু শুড লাগে না, মানে মডার্ন ইংলিশে লাগে না। শুড হচ্ছে 1997 ইংলিশ, মানে 1970 70 সালে, আরো 50 বছর আগে এটা বসানো হইতো, এখন আর বসায় না। তবে আপনি চাইলে দিতে পারেন, মানে যদি অপশনে থাকে, তাহলে এটা দা প্লাস কম্পারেটিভ, আবার দা প্লাস কম্পারেটিভ, এটা দিয়ে করে। দ্য গ্রেটার দ্য ডিমান্ড, যত বেশি ডিমান্ড তত বেশি প্রাইস। তো এটা দিয়ে বেসিক্যালি রুল হিসেবে যারা মনে রাখতে পারেন, রুল হিসেবে মনে রাখবেন। তাহলে র্যাপিং আপ দ্য ক্লাস, আমরা এখন ক্লাস শেষ করব। তাহলে আমাদের আজকের বেসিক কথা হইলো, আমরা অনেক জিনিস অতিরিক্ত পড়াইছি আপনারা। কি অতিরিক্ত পড়াইছি, ফ্রেজ কি এটা অতিরিক্ত পড়াইছি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা চেনাইছি প্রথমে, চেনানোর পরে আমরা হচ্ছে ক্লজ পড়াইছি আপনারা একটু। কেন ক্লজ পড়াইছি, ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে অ্যাডজেক্টিভ ক্লজ আপনি কেন জানবেন, ওই যে টার্গেট করতে হইলে ওরে যে অ্যাডজেক্টিভ ক্লজ বানাবেন, টার্গেট করবেন যারে নন ফাইনাইট, এই জন্য পড়াইছি। নাউন ক্লজটা দেখাই দিলাম কেন, আর অ্যাডভার্ব ক্লজটা দেখাই দিলাম অতিরিক্ত হিসেবে, কারণ এই ক্লজগুলো দেখানোর ফলে আপনি ওই যে কমপ্লেক্স কম্পাউন্ড রুল ছাড়াও পরীক্ষার হলে আসলে পারবেন। তো এই টাইপের চিন্তা করে যদি আপনি করেন, আপনার সেন্টেন্সের স্কিল বাড়বে, আপনার রাইটিং স্কিলও ডেভেলপ হবে, আবার আপনি মুখস্থ না করে মানে ন্যাচারাল ওয়েতে সেন্টেন্স লিখতে পারবেন। এইটাই ছিল আমার উদ্দেশ্য। নাইলে কিন্তু আমি আজকের ক্লাস আপনাদেরকে এই যে এখান থেকে শুরু করলে, এই যে কালো যত স্লাইডগুলো দেখছেন, কালো স্লাইডগুলো না রাইখা আমি খালি এইটা পড়াই দিলেই 1 ঘন্টার মধ্যে, 1.5 ঘন্টার মধ্যে আস্তে আস্তে এটা পড়াই দিতাম, ক্লাস শেষ। আপনারা খুশি হয়ে যাইতেন যে এটা এইভাবে করতে হয়, ছোটবেলা থেকে যেভাবে পড়ছেন। আমার এই পিটুয়ে টাকাও দিত, সমস্যা নেই, টাকাও দিত, কোনো সমস্যা নেই, কারণ এটাই পড়ানো হয় নর্মালি, যে কোনো কোচিং সেন্টার বা যেখানে যাবেন এটাই পড়ানো হবে। কিন্তু আমরা এটা পড়াই না, আমরা এটা পড়াই না এই জন্য যে আপনি যেন মানে বুঝতে পারেন, মানে কোরে ঢুকতে পারেন এই জন্য। আর এই যেগুলা এই কালো যত স্লাইড আছে এগুলো অতিরিক্ত এই জন্য যেন আপনি মানে কোরে ঢুকতে পারেন। তো এটাই আমাদের আজকের ক্লাস ছিল। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কমা বসবে ফ্যান ভয়েস, ফ্যান ভয়েসের আগে,
আর ওই যে ফ্রেজের পরে বড় ফ্রেজ থাকলে 3 ওয়ার্ডের বেশি ফ্রেজ থাকলে এরপরে কমা বসাবেন, যেন ইন স্পাইট অফ হিজ পভার্টি কমা বসাবেন। আবার ওই ফ্যান বয়েজের আগে, ফরের আগে, এন্ডের আগে, বাটের আগে বসাবেন। তো ঠিক আছে, তাহলে কারো কোনো প্রশ্ন আছে? ইংলিশ লিটারেচারের গুরুত্বপূর্ণ হচ্ছে যে শেক্সপিয়ার পড়বেন, আর হচ্ছে যে লিটারেরি টার্মস গুলো জানবেন। ওখান থেকে 1 নাম্বার আসার কথা, শেক্সপিয়ার থেকে 1 নাম্বার আসার কথা, 2 পাই গেলেন, ঠিক আছে। আর হচ্ছে রোমান্টিক পিরিয়ড থেকে 1 পাবেন, 3 পেয়ে গেলেন। রোমান্টিক পিরিয়ডের 4-5 জন কবি, শেক্সপিয়ার আর হচ্ছে লিটারেরি টার্মস 3 নাম্বার পাওয়া যাবেন, 3 নাম্বার। আর বাকিগুলা 2 নাম্বার ঘুরে গেলে যেখান থেকে আসুক, কিন্তু এই 3টা জিনিস সবাই মনে রাখবেন, তাহলে আপনি লিটারেচারে 5-এ 3 কনফার্ম করতে পারবেন। হ্যাঁ, কালো স্লাইড গুলো সবই দেওয়া হবে, সব দেওয়া হবে, সব স্লাইডই দেওয়া হবে। পজিটিভটা হচ্ছে যে এই যে আপনি শিমু স্টুডেন্ট অফ P2A ইজ অ্যাটেন্ডিং দ্য ক্লাস, এই যে স্টুডেন্ট অফ P2A এটাই অ্যাপোজিটিভ। আবার স্টুডেন্ট অফ P2A কমা শিমু, তাহলে শিমু অ্যাপোজিটিভ, এটাই অ্যাপোজিটিভ সোজা। বা অ্যাপোজিটিভ হচ্ছে যে সাবজেক্টের আরেকটা বাড়তি পরিচয়, বুঝছেন? সাবজেক্টের আরেকটা বাড়তি পরিচয় হচ্ছে অ্যাপোজিটিভ, শিমু, বুঝছেন? শুটের বিষয়টা হচ্ছে মানে আপনাদের যখন সিম্পল সেন্টেন্সে আপনাকে যখন কোনো সিম্পল সেন্টেন্স করতে দিবে তখন সেখানে হয় নন ফাইনাইট থাকবে, নাইলে 2+ ভার্ব থাকবে, মানে নন ফাইনাইট 2+ ভার্ব প্লাস আইএনজি ভার্বের V3, অথবা অ্যাডজেক্টিভ থাকবে, অথবা অ্যাডভার্ব থাকবে। তো আপনি ওই যে কমপ্লেক্স যখন করবেন তখন ওইটারে টার্গেট করবেন, শুট মানে ওইটা টার্গেট করা, ওইটারে দিয়ে সেন্টেন্স একটা বানাই ফেলবেন, ক্লজ আর একটা ক্লজ তো আছেই, এটাই আইডিয়া, মূল আইডিয়া। আর জিরান পার্টিসিপল বলছেন একজন বুঝাই দিতে, জিরান পার্টিসিপল বোঝানো সম্ভব না, কারণ হচ্ছে এটা তো ক্লাস হয়ে গেছে, আপনি ক্লাস আবার রেকর্ড দেখেন, এটা ক্লাসে খুব সুন্দরভাবে করাইছে আমি দেখছি। তো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই।